আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা এক্সক্লুসিভ ভিডিও হতে চলেছে, আশা করছি আর কি। তো কারণ হচ্ছে আজকে আমরা একজন ম্যানকে নিয়ে রিসার্চ করতে থাকবো আর কি। তো আশা করছি ভিডিওটা কতদূর হবে জানি না, তবে ভিডিওটা হেল্পফুল হবে এবং আপনাদের হয়তো নতুন কিছু এখান থেকে জানতে সাহায্য করবে। তো যদি আপনি জ্ঞান পিপাসু হয়ে থাকেন তাহলে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন, ঠিক আছে? তো গুগল থেকে শুরু করতেছি আমরা, কারণ আমরা একটা লোককে খুঁজে বের করব, সেটা হচ্ছে নিকোলাস কোক্কালিস। আপনারা জানেন, এর নামটা লিখেই আমরা সার্চ করলাম আর কি গুগলে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এক নজরে সবাই তো জানেনই, এই ম্যানকে তো না চেনার কিছুই নেই। তারপরও পাই নেটওয়ার্ক ফাউন্ডার, জাস্ট এতটুকুই বললাম শুরুতে, যারা একেবারে এখনও জানেন না তাদের জন্য আর কি, ঠিক আছে? অর্থাৎ যেই প্রজেক্টের ব্যাকগ্রাউন্ডে বা যেই প্রজেক্টের হেড যিনি, তিনি হচ্ছেন নিকোলাস কোক্কালিস। তো আজকে আমরা এনাকে নিয়েই খানিকটা রিসার্চ করব এবং সেটা করব আপনাদেরকে সাথে নিয়ে, ঠিক আছে? তো গুগলে আমি সার্চ করছি নিকোলাস কোক্কালিস লিখে, তাহলে চলে আসছে ফাউন্ডার অফ পাই। এখানে আমরা ভিএন এক্সপ্রেসের একটা আর্টিকেল পাচ্ছি আর কি। এটাকে আমরা ওপেন লিঙ্ক দেই। ওকে, ফেসবুকে 3 দিন আগে একটা আর্টিকেল আসছে পাই নেটওয়ার্ক ভেঞ্চার্স নিয়ে। এটা আর ওপেন করব না, কারণ পাই নেটওয়ার্ক ভেঞ্চার্স নিয়ে অলরেডি আপনাদের সাথে কথা বলছি, সুতরাং এই আর্টিকেলটা দেখার কিছুই নেই। ওকে, তো ভিএন এক্সপ্রেসেরটা আমি ওপেন করছি। এরপরে আসেন এইখানে বাইন্যান্সের একটা আর্টিকেল হচ্ছে 8 ঘন্টা আগে, স্পাই নেটওয়ার্ক ফাউন্ডার ডক্টর নিকোলাস কোক্কালিস দ্য রিয়েল সাতোশি নাকামোতো। ওকে, এটাও একটু ওপেন করব, কারণ এই প্রসঙ্গ নিয়েও আমি কথা বলবো, ঠিক আছে? এইখানে আরও একটা আর্টিকেল দেখতে পাচ্ছি 20 ঘন্টা আগে, স্পাই নেটওয়ার্কস ডক্টর নিকোলাস কোক্কালিস দ্য মাস্টারিয়াস সাতোশি নাকামোতো। এটাও আমরা একটু ওপেন করব। আসলে এই গুজবটা বা এই ধারণাটা চলতেছে অনেক দিন হলো, ঠিক আছে? যখন পাই লিস্টিংও হয় নাই তখন থেকে এই জিনিসটা চলতেছে। অনেকেই এটা সন্দেহ করতেছে যে যে নিকোলাস কোক্কালিস আছে তিনিই হচ্ছে বিটকয়েনের মানে আবিষ্কারক, মানে যিনি এখন পর্যন্ত হিডেন ছিল আর কি। মানে সবাই এটাকে করতেছে আর কি। ওকে, আচ্ছা, এরপরে কয়েনপিডিয়া, স্পাই নেটওয়ার্ক ফাউন্ডার ডক্টর নিকোলাস কোক্কালিস দ্য রিয়েল সাতোশি নাকামোতো 21 আওয়ার্স আগে, 21 ঘন্টা আগে দেখেন তার সম্পর্কে আবারও এই কথা বলা হয়েছে। তো নিকোলাস কোক্কালিস স্পিকার কনসেনসাস, এই বিষয় নিয়ে অলরেডি আমরা জানি, সুতরাং এটা আমরা এখান থেকে ওপেন করব না। এরপরে টুইটার আমরা দেখতে পাচ্ছি একটা 540.8K ফলোয়ার্স, যেটা হচ্ছে অরিজিনাল নিকোলাস কোক্কালিসের আর কি। ওকে, এরপরে আমরা এখান থেকে বিভিন্ন আর্টিকেলগুলো পাচ্ছি। বাইন্যান্সের একটা স্কোয়ারে পোস্ট ছিল 2025 সালে, মিট ডক্টর নিকোলাস কোক্কালিস দ্য ভিশনারি বিহাইন্ড পাই কয়েন। ওকে, ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি। এরপরে মোটামুটি আছে হচ্ছে হোকা নিউজ। হোকা নিউজ আমরা যাব না, কারণ হোকা নিউজে অনেক গরম গরম খবর থাকে, ঠিক আছে? তো বেশি গরম নিউজ আমরা খাবো না আপাতত। তো মোটামুটি যেই বিষয়গুলো আমি আপনাদের সামনে নিয়ে আসছি, আমি শুরু করি। তো ভিএন এক্সপ্রেসে আছি। ভিএন এক্সপ্রেসে আসার আগে আমি আপনাদেরকে দুইটা উইকিপিডিয়া পেজ দেখাবো, দুইটা কোম্পানি সম্পর্কে, দুইটা ম্যাগাজিন সম্পর্কে। একটা হচ্ছে ভিএন এক্সপ্রেস। আপনি যদি উইকিপিডিয়াতে যান, ভিএন এক্সপ্রেস লিখে সার্চ করেন, তাহলে সংক্ষিপ্ত একটা ইতিহাস পাবেন ভিএন এক্সপ্রেস এই মানে কোম্পানি সম্পর্কে। এইখানে দেখেন টাইপ অফ সাইট, অনলাইন নিউজ পেপার অ্যাভেলেবেল ইন ভিয়েতনামস অ্যান্ড ইংলিশ, ঠিক আছে? এটা ভিয়েতনাম এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজদের জন্য মানে খুবই জনপ্রিয় একটা এবং পপুলার একটা অনলাইন ম্যাগাজিন। ওকে, তো যেটার বয়স কিন্তু 2-1 দিন না, ফাউন্ডেড 26 ফেব্রুয়ারি 2001, 24 ইয়ার্স এগো, 24 বছর আগে থেকে এই ভিএন এক্সপ্রেস এই নিউজ পেপারটা আসতেছে। সুতরাং আমরা প্রথম যে জিনিসটাকে ওপেন করছি সেটা হলো ভিএন এক্সপ্রেসে 24 ঘন্টা আগের একটা অনলাইন ম্যাগাজিন, যেটা কিন্তু আমেরিকা, ভিয়েতনাম সহ বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে বিখ্যাত। অনলাইনে তারা এই সাইটটাকে ভিজিট করে নিউজের জন্য। তো সেই সাইটে 18ই মেতে নিউজ হয়েছে নিকোলাস কোক্কালিসকে নিয়ে, ঠিক আছে? তো প্রতিটা জিনিস ভাই আস্তে আস্তে ঘটে, আপনাকে সেই ঘটা পর্যন্ত সময় দিতে হবে। আপনি একদিনে পুরোটা খাইতে চাইলে হবে না, ঠিক আছে? মুরগির ডিম আজকে বসাইছেন, আজকেই যদি আপনি চান যে মুরগির বাচ্চা আজকেই ফুটে যাবে, আবার ফুটে সেরে আজকেই আবার ডিম দিবে, ঠিক আছে? আবার সেই ডিম আপনি আবার আজকেই বসাবেন, আবার সেইখান থেকে আবারও ডিম দেবে, তাহলে এটা আসলে আপনার কি বলবো, আর বলার কিছু নাই, ঠিক আছে? আপনাকে বুঝতে হবে, সবসময় যেটা বলি, আপনাকে সময় দিতে হবে। তো ভিএন এক্সপ্রেসের মতো ম্যাগাজিন অ্যাট লাস্ট তারা কী করলো দেখেন, 18ই মেতে তারা একটা আর্টিকেল পাবলিশ করলো শুধুমাত্র নিকোলাস কোক্কালিসের উপরে। পাই নেটওয়ার্ক কো-ফাউন্ডার নিকোলাস কোক্কালিস মেক্স পার্ট পাবলিক অ্যাপিয়ারেন্স বাট কয়েন ভ্যালু কিপস ফলিং। এখানে তারা বলতেছে যে সে সরাসরি পাবলিকে মানে প্রদর্শিত হইল, বাট
তাদের কয়েন ভ্যালু মোটামুটি ফল করতেছে, মানে আমরা তো জানি মার্কেট নিচে যাচ্ছে, এটাই আর কি। তো এইখানে মূল হাইলাইটের যে বিষয়টা, আমরা অনেকেই কনসেনসাস 2025-এ যখন নিকোলাস গেল বা আমরা যখন জানি যে স্পিকিং দিবে, তখন অনেকে আশা করছি মনে হয় ওইখানে যায় বলবে যে আমরা বাইন্যান্সে লিস্টিং করতেছি, আমরা 2-1 বেলার ভিতরে $10 যাইতেছি, এরকম অনেকে কিন্তু আশা করছিল। বাট আসলে রিয়েলিটিটা কি? রিয়েলিটিটা হচ্ছে সারা বিশ্বের বুকে, কারণ কনসেনসাস 2025 প্রোগ্রামটাতে সারা ওয়ার্ল্ডের নজর রয়েছে। যে সমস্ত ব্লকচেইন মাথাগুলো আছে, ডেভেলপমেন্টগুলো আছে, ডেভেলপারগুলো আছে, এক্সচেঞ্জের বড় বড় মালিক আছে, যারা বড় বড় ইনভেস্টর আছে, হোয়াল আছে, এদের নজরগুলো ছিল হচ্ছে কনসেনসাস 2025-এ। ঠিক আছে, তো একই সাথে সারা বিশ্ব এখানে পরিচিত হয়েছে যে আসলে পাই নেটওয়ার্ক বলতে কিছু জিনিস আছে। নিকোলাস কোক্কালিস নাম করে একজন আছে যিনি পাই নেটওয়ার্কের কো-ফাউন্ডার, পাই নেটওয়ার্ক ইকোসিস্টেম যিনি তৈরি করেছেন, এবং যারা ব্লকচেইন এবং ইন ফিউচার ভবিষ্যতের ই কমার্স নিয়ে কাজ করতেছে, পেমেন্ট সোর্স নিয়ে কাজ করতেছে, একটা সহজলভ্য বিষয়, একটা ফাস্ট কারেন্সি ট্রান্সফারের বিষয়। তো এই জিনিসটা হচ্ছে আসলে হাইলাইটে আসা, এটাই ছিল হচ্ছে নিকোলাস। আর সত্যি কথা যদি বলি, নিকোলাস যদি কনসেনসাস 2025-এ ওই চেয়ারে বসেও যদি মুখ নাও খুলতো, তারপরও পাবলিক জানতে যে লোক আবার কে, এই লোক এখানে কেন আসছে। আসলে মূল টার্গেট তো ছিল এটা, ওইখানে যাইয়ে আপনাকে বাইন্যান্সের লিস্টিং ঘোষণা দেবে, মানে এই ধরনের ফালতু চিন্তাভাবনাগুলো, আপনাদের চিন্তাভাবনাই ছোট। ঠিক আছে, কনসেনসাস 2025-এর মূল টার্গেটটাই হচ্ছে ফোকাসে আসা, অর্থাৎ পাই নেটওয়ার্ক যে ফোকাসে আসবে, এটার মূল কথাই হচ্ছে আসলে কনসেনসাস 2025-এ আসা। কারণ এবারে আমি যদি সংক্ষিপ্তভাবে একটা জিনিস আপনাদেরকে বোঝাই, জাস্ট যে আলোচনাগুলো করতেছি আপনারা লজিকটা নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো ধরুন পাই নেটওয়ার্ক তো একটা অ্যাপ আছে, মাইনিং করি আমরা, আর এই মাইনিংয়ের গল্প তো এখন হুট করে সবাই বুঝবে না। আমি ওইখানে যাই মাইনিং করার, মাইনিং কেমনে কি এই গল্প বলার মতো সময় আমার ওইখানে নাই। যেরকম লাস্ট কিছু কোশ্চেনে তাকে 30 সেকেন্ড সময় দেওয়া হয়েছিল, এখন ওই 30 সেকেন্ডের মধ্যে ভাই কেমনে ইনস্টল করবেন, গুগল প্লে স্টোরে যাবেন, তারপরে অ্যাকাউন্ট করবেন, রেফারেল কোড দেবেন, এইগুলা বলার কি সময় আছে? ওই 30 সেকেন্ডের ভ্যালু আছে। ঠিক আছে, তো যে কথাগুলো বলছিলাম, একটা এক্সাম্পল দিলে আপনি সহজে বুঝবেন যে ওইখানে যাই আও ফাও আলোচনা করার চাইতে নিকোলাস কোক্কালিস পুরা প্রজেক্টটাকে বিশ্বের বুকে যতটুকু হাইলাইট করেছে, এর চাইতে বেটার কিছু হইতে পারে না। ঠিক আছে, টোটালি ছোট্ট কথার ভিতরে নিকোলাস কোক্কালিস পুরো প্ল্যানটাকে একদম সবার সামনে উত্থাপন করেছে। তো এটাতে কী উপকার হয়েছে আমি আপনাকে বলি, জাস্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করুন আপনি একজন সিকিউরিটি কোম্পানির মালিক, আপনি একটা তালা আবিষ্কার করছেন, যে তালাটা ঘরে দিলে ঘরের সিকিউরিটি ভালো হয়। ঠিক আছে, মনে করেন তালাই টাচ করলে মানে অ্যালার্ম দিয়ে উঠলো, বা তালাটা কেউ ভাঙতে পারলো না, এরকম বিশেষ কিছু বৈশিষ্ট্য আপনার ওই তালার মধ্যে আছে। এখন ওই তালাটা আপনার বিক্রি করা দরকার। তো ধরুন এই তালাটার অনেক ভালো ফ্যাসিলিটি আছে, অনেক কোয়ালিটি আছে, গুণাবলী আছে। এখন 100 জন লোকের কাছে, বাড়িওয়ালার কাছে আপনি এই তালার কোয়ালিটি আলোচনা করলেন, বা যে কোনো একটা সিকিউরিটি লকের আলোচনা করলেন যে ভাই এটা দিলে তোমার বাড়ি অনেক নিরাপদ থাকবে, সেফ থাকবে, বিভিন্ন কথা বলে আপনি 1 ঘন্টা সময় নষ্ট করবেন। ঠিক আছে, 1 ঘন্টা সময় নষ্ট করবেন, দেখা গেছে যে 100 জনের মধ্যে হয়তো 20 জন আপনার এই তালাটা কিনবে। বাট স্মার্ট যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি একটু অন্য কাহিনী করবেন। আপনি বাড়িওয়ালাকে তালার কথা আগেই বলবেন না, আপনি বাড়িওয়ালাকে হচ্ছে তার বাড়ির যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে সেই সম্পর্কে হচ্ছে তার সাথে আগে ডিসকাস করবেন, তার সাথে আগে আলোচনা করবেন। ধরুন সেই বাড়িওয়ালার বাড়ির ভিতরে এমন কিছু জিনিস আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি তখন তার মস্তিষ্কে দিলেন ভাই আপনার তো আসলে এই জিনিসগুলো এইভাবে রাখা ঠিক হচ্ছে না, আপনার এই জিনিসগুলো ভালোভাবে যদি আপনি সেফ রাখতে চান, তাহলে কিন্তু আপনার সিকিউরিটি মানে খুবই স্ট্রং দরকার, আপনার কিন্তু তাহলে ভালো একটা তালা দরকার। তো ফাইনালি এই ধরনের একটা ভয়ভীতি, এই ধরনের একটা জিনিস আলোচনা করার পরে তখন আপনি তাকে বললেন যে হ্যাঁ আমার সন্ধানে এরকম একটা তালা আছে যেটা এরকম সিকিউরিটি দিতে পারে। তাহলে 100 জনের মধ্যে এবার 80 জন আপনার তালা পারচেস করবে। কেন করবে? কারণ আপনি তার ব্রেনে আগে ঢুকাইছেন যে তার বাড়ির ভিতরে গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলোর সিকিউরিটি দরকার। তো সে যখন নিজের জিনিসের প্রতি সিকিউরিটিটাকে সে বুঝবে, মূল্যবান হিসেবে নিবে, তখন হচ্ছে সে অটোমেটিক্যালি আপনি তালার কথা না বললেও সে হয়তো আপনাকে বলবে ভাই কোনো অল্টারনেট ওয়ে আছে, এখন কি করা যায়, সে আপনাকে জিজ্ঞাসা করবে তখন উল্টা, তখন ওই চান্সে আপনি কিন্তু তালাটা সেল করে দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, বাট আপনি যদি শুরুতেই তাকে তার প্রয়োজনীয়তা, তার সিকিউরিটি, এই জিনিসগুলোর বর্ণনা না করে খালি আপনি আপনার তালা বিক্রি করার ধান্দা নিয়ে কথা বলেন, তাহলে এটা তার কাছে মনে হবে যে আসলে আপনি আইসেন মূলত তালা বিক্রি করা, তার নিয়ে আপনার কোনো চিন্তা নাই। ঠিক আছে, তো এই জন্য আপনি অ্যাকচুয়ালি যদি কিছু করতে চান, ঠিক আছে, মানে অনলাইন বলেন অফলাইন জগতে বলেন, যদি অ্যাকচুয়ালি আপনি বিজনেস করতে চান, তাহলে আগে হচ্ছে পাবলিকের সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, সেটাকে আগে হাইলাইট করতে হবে, তাহলে অটোমেটিক্যালি আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে। নিকোলাস এইখানে যেটা করেছে, সে এইখানে হচ্ছে
অর্থাৎ এই কনসেনসাস 2025-এর সে যতটুকু আলোচনা করেছে, সে তার প্রোডাক্ট নিয়ে আলোচনাটা কম করেছে। সে এইটা আলোচনা করেছে যে এই মুহূর্তে এআই টেকনোলজিতে একটা রিয়েল জিনিস, বাস্তবিক জিনিস হচ্ছে আমাদের দরকার। একজন এআই ঠিক আছে, এআই আসবে, বাট এআই এর পিছনে ভেরিফাইড মেম্বার্স দরকার, যেখানে মানে প্রত্যেকের কেওয়াইসি করা থাকবে। এমন কিছু লোকজন হচ্ছে আমাদের ট্রেডিংয়ে দরকার, তারপরে বিজনেসে দরকার, এআই এর জন্য দরকার। তো এই কথাগুলো যখন বলছে তখন অটোমেটিক্যালি এরকম কে আছে ভাই যে একদম মানে ব্লক চেইনের পিছনে ভেরিফাই লোকজন কাজ করতেছে? সে তো ভাই পাই নেটওয়ার্কেরই আছে, ঠিক আছে। 45 মিলিয়ন ইউজার, যার ভিতরে কেওয়াইসি করা লোকজন কী পরিমাণ আছে এটা তো আপনারাও জানেন। তো যখন সে এই জিনিসগুলোকে আলোচনা করছে যে আমাদের ব্লক চেইনে এই জিনিসগুলো দরকার, তো এই জিনিসগুলো যদি দরকার হয়ে থাকে তাহলে এখন যদি খোঁজা দরকার হয় যে এই জিনিসগুলো তাহলে কার কাছে আছে, তখন বিভিন্ন প্রজেক্ট সামনে আসবে, দেখবে যে কারো কাছে সেটা নাই। তাহলে আছে কার কাছে? পাই নেটওয়ার্কের কাছে আছে। তো সে আগে যাই ডাইরেক্ট তালা সেল করে নাই। তালাগুলা থাকলে কি হবে, আপনার পরিবারের কি মানে সিকিউরিটি হবে, বাড়ির ভিতরের কি কি সিকিউরিটি হবে, তার জন্য কি কি জিনিস প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে সে আগে আলোচনা করছে এই প্রজেক্টে, অর্থাৎ এই কনসেনসাস 2025-এর এই ইভেন্টে। তো এটা ছিল হচ্ছে আসলে মূল কথা, ঠিক আছে। তো এই জন্য নিকোলাস যেটা বলছে বাস্তব কথা, এই যে দেখেন আজকে সে যতটুকু ফোকাস হয়েছে ওই জায়গাটাতে, ফোকাস হওয়ার পরপরই বিভিন্ন আর্টিকেলগুলো কিন্তু চলে আসতেছে, ঠিক আছে। যার এটা কেটে দিই, যার অন্যতম প্রমাণ হচ্ছে ভিএন এক্সপ্রেসের এই আর্টিকেল, দেখতে পাচ্ছেন আশা করি। তো কি বলছে একটু দেখেন, এইখানে কনসেনসাসে সে একটা ডায়লগ দিয়েছিল, সেই ডায়লগটাও এখানে তারা তুলে ধরেছে। আমি একটু শুরুতে পড়ি। নিকোলাস কোকালিস, কো-ফাউন্ডার অফ পাই নেটওয়ার্ক, অ্যাপিয়ার্ড ইন পাবলিক ফর দ্য ফার্স্ট টাইম সিন্স দ্য প্রজেক্ট লঞ্চ ইন 2019। বলতে 2019 সালে যদিও প্রজেক্ট লঞ্চ হয়েছে, বাট এই ফার্স্ট টাইম সে পাবলিক প্লেসে আসলো। বাট হিজ রিমার্কস ফেইল টু রিস্টোর ইনভেস্টর কনফিডেন্স। বলতেছে আর কি যে বাট তার এই মানে সামনে আসা এবং আলোচনা ফেইল টু রিস্টোর, অর্থাৎ মানে রেজিস্টার করতে ফেল হয়েছে ইনভেস্টর কনফিডেন্স। অর্থাৎ যেটা আমরা অনেকেই জানি, আমরা অনেকেই যে সমস্ত যারা ইনভেস্টর ছিলাম তারা হয়তো কনফিডেন্স নিয়েছিলাম যে নিকোলাস এমন কিছু বলবে, পাই নেটওয়ার্কের ঘোষণা মানে বাইন্যান্সের ঘোষণা দিবে, তারপরে পাই নেটওয়ার্ক কয়েন পাম্প করবে। তো এটা কিন্তু ফেল হয়েছে, কারণ সে এরকম কোনো ঘোষণা দেয় নাই। বাট সে যেটা করেছে সেটা আসলে ইম্পর্টেন্ট। দেখেন এখানে বলছে, স্পিকিং অন May 16 অ্যাট দ্য কয়েনডেক্স কনসেনসাস 2025 ইভেন্ট ইন টরন্টো, Canada, he said, I am not here to talk about technology today. সেইখানে সে কী কথাগুলো বলছে ভালো করে দেখেন। সে কথা বলছে কম, বাট কাজের কথা বলছে। বলছে যে আমি এইখানে টেকনোলজি নিয়ে, আজকের টেকনোলজি নিয়ে কথা বলতে আসি নাই। আই এম হেয়ার টু টক অ্যাবাউট ট্রাস্ট টুগেদার। আমি এইখানে কথা বলতে আসছি যে আমরা একজন আরেকজনের সাথে বিশ্বাস স্থাপন করতে পারি। তারপরেই বলছে, উই আর বিল্ডিং নট জাস্ট এ ক্রিপ্টোকারেন্সি বাট এ গ্লোবাল ইকোসিস্টেম। মানে আমরা নর্মাল কোনো ক্রিপ্টোকারেন্সি প্রজেক্ট তৈরি করতেছি না, বাট এ গ্লোবাল ইকোসিস্টেম। আমরা একটা গ্লোবাল বিশ্বের ভিতরে যেটা কাজ করতে পারবে এরকম একটা ইকোসিস্টেমের উপরে আমরা কাজ করতেছি। মানে মেসেজগুলো কী দিচ্ছে এটা ভালো করে ফলো করেন। এটা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে ভবিষ্যতে আপনি এই খেলার সাথে খেলতে পারবেন। আর আপনার যদি ভাই খালি পকেট ভরা দান্দা থাকে, আরে বাইন্যান্সে লিস্টিং হবে, আপনি সেল করে দিয়ে বের হয়ে যাবেন, তাহলে তো ভাই আপনার কাছে এসব পেশাল ভালো লাগবে না। তো লাস্ট ভিডিওতে একটা কথা বলছিলাম যে আপনার কাছে যদি সোনার মূল্য না থাকে তাহলে এক ট্রাক সোনার পরিবর্তে আপনি একটা বিড়ি খাওয়া পছন্দ করবেন, ঠিক আছে। আচ্ছা, হি স্পোক অ্যাজ পার্ট অফ এ প্যানেল on AI plus blockchain infra to unleash mainstream adoption. দেখতে পাচ্ছেন, during which he discussed the platform's ecosystem potential, its development history and how new technologies often require time before achieving widespread adoption. তো এইখানে মোটামুটি তার কিছু আলোচনাও তারা এখানে তুলে ধরছে। এরপরে তার লাইফ হিস্টোরি বা তার বায়োগ্রাফি এখানে কিছু আলোচনা করছে। তো মূল যে জিনিসটা দেখেন এইখানে টোটালি সে একটা হাইলাইটেড পারসন হয়ে গেছে। হাইলাইটেড পারসন মিন তার পিছনে সে কোন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতেছে, কোন প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সবার সামনে চলে আসলো। ইভেন এখন যদি আপনি এই ভিএন এক্সপ্রেসে আপনি খোঁজেন তাহলে পাই নেটওয়ার্কের উপরে প্রচুর আর্টিকেল পাবেন। যত আর্টিকেল কিন্তু ইতিপূর্বে আসে নাই, বাট এটার পরে কিন্তু চলে আসছে। এই যে পাই কয়েন্স, 314K ড্রিম, স্লামড্যাশ, হাইপি, পাই নেটওয়ার্ক, আর যাই লিখুক, অনেক সময় আমি কি বলবো, জাস্ট মানে একটা বিগ এক্সাম্পল হচ্ছে হিরো আলম। আমি তাকে বদনাম করতেছি না, বাট হিরো আলম আজকের যে কন্ডিশনে আসছে, এই কন্ডিশন আসার পিছনে দায়ীকে যদি আমরা দায়ী হিসেবে ধরি তাহলে হিরো আলম আজকের এই ভাইরাল হওয়ার পিছনে দায়ী হচ্ছে মানুষের ইয়ার্কি করা। যত বেশি যেই লোকটাকে নিয়ে ইয়ার্কি করা হবে সেই লোকই একদিন ফাইনালি ভাইরাল হয়ে যাবে। আর ফাইনালি ভাইরাল হইলেও ইয়ার্কি দিয়ে কিচ্ছু হবে না। আমি আপনি বসে বসে মজাক করব, ইয়ার্কি করব, কিন্তু আমরা নিজের অজান্তেই ওই প্রজেক্টকে হাইলাইট করে দিতেছি, এটা কিন্তু কল্পনাও করতে পারবো না।
আমার বা আপনার হয়তো বা আরও অন্য কারো এই মজাক করার পিছনে ইয়ার করতে করতে হিরো আলম কিন্তু ঠিক জায়গা মতো পৌঁছে গেছে এবং কিন্তু মোটামুটি ধনীও কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো সে কিন্তু ডাইরেক্টলি আসলেই এখন হিরো আলম থেকে হিরোই হয়ে গেছে। তো এটা কিন্তু মানে সৃষ্টি হয়েছে কি থেকে, মজাক থেকে। তো মজাক করা ইয়ার্কি করা এটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে আলোচনায় আসা। তো অলরেডি ফেইল আসুক, তাকে কেউ ফেইল বলুক বা স্ক্যাম বলুক, যা খুশি তাই বলুক, বাট আলোচনায় যখন আসতেছে তখন এটা কিন্তু অটোমেটিক্যালি আপের দিকে যাবে। কারণ যারা চিনতো না, আলোচনা আসা মানেই হচ্ছে তাদের চিনে যাওয়া। ভালো হোক খারাপ হোক তারা চিনে যাবে। আজকে খারাপ হিসেবে জানবে, বাট 5 বছর পরে হয়তো ভালো হিসেবে ওরাই আবার কি করবে, সুনাম প্রচার করবে। যদি আপনি বিটকয়েনের দিকে তাকান তাহলে সেমভাবে 2009 সালে 2010 সালে যারা গুরুত্বই দিত না তারা কিন্তু আজকের ডেতে এসে আফসোস করে যে কী করছি, ওই সময় হাসাহাসি করছি বিটকয়েন নিয়ে। আশা করছি বুঝাইতে পারছি। তো ভিএন এক্সপ্রেসের এই গল্পটা শেষ করি, এরপরে আমরা চলে আসি একটু স্কোয়ারে, বাইন্যান্স স্কোয়ারে। বাইন্যান্স স্কোয়ারে এটা হচ্ছে 21 ঘন্টা আগের আর্টিকেল কয়েনপিডিয়া থেকে, যে স্পাই নেটওয়ার্ক ফাউন্ডার ডক্টর নিকোলাস কোক্কালিস দ্য রিয়েল সাতোশি নাকামোতো। সাতোশি নাকামোতো আপনারা ইতিমধ্যেই অনেকেই চিনেন, শুধু ওনাকে কেউ দেখেন নাই, কেউ দেখে নাই, ঠিক আছে। সারা ওয়ার্ল্ডের কেউ জানে না ওনার মানে আসলে দেখতে কেমন ছিল। তো সাতোশি নাকামোতো হচ্ছে বিটকয়েনের ফাউন্ডার, ওকে। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কিন্তু মানে বায়োপিক বা বায়ো প্রোফাইল, এই যে একটা স্মৃতিস্তম্ভ বানাইছে তাকে নিয়ে, ঠিক আছে। তো এখানে যদি আপনি আর্টিকেল পড়েন তাহলে আপনি দেখবেন সাতোশি নাকামোতো কে, এটা হচ্ছে ডেভেলপড বিটকয়েন, যিনি যে পার্সন আর কি, বাট তিনি অদৃশ্য, তাকে অরিজিনালি কেউ দেখে নাই, তিনি কোথায় থাকেন না থাকেন এটা কেউ জানে না। তো তিনি হচ্ছে সেই পার্সন। বাট এইখানে যেটা ধারণা করা হচ্ছে, বিভিন্নভাবে একটা ধারণা করা হচ্ছে এবং এই আর্টিকেলে সেটাই বলা হয়েছে যে অ্যাকচুয়ালি এই সাতোশি নাকামোতো কি আমাদের এই নিকোলাস কোক্কালিস কিনা, ঠিক আছে। মানে এইটা কিন্তু একটা ধারণা করা হচ্ছে। এখন আপনি এই কথা শুনে অনেকেই হাসিতে উল্টাপাল্টা গড়াগড়ি খাইতে পারেন। তো আমিও দাবি করতেছি না যে সাতোশি নাকামোতো হচ্ছে আমাদের নিকোলাস কোক্কালিস, এটা কিন্তু বলতেছি না। বাট কিছু জিনিস আজকে আপনাদেরকে দেখাবো এবং কিছু জিনিস এবং কিছু রিসার্চের পরিপ্রেক্ষিতে যারা একটু ভালো নলেজওয়ালা আছে এরা সন্দেহ করতেছে যে আসলে মানে এই সাতোশি নাকামোতো যিনি গোপন আছেন, হাইলাইট মানে করেন নাই তিনি নিজেকে, এইটা ব্যাকগ্রাউন্ডে কি আসলে নিকোলাস কোক্কালিস কিনা, এটা কিন্তু আলোচনা করা হচ্ছে। আমি এ বিষয়ে আরও কিছু রিসার্চ আপনাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিও কত ঘন্টা হবে আমি জানি না, তবে জাস্ট এই রিসার্চের সাথে থাকেন, আমি কিছু জিনিস আপনাদেরকে আজকে দেখাবো। দেখেন যা আলোচনা করতেছি এগুলো প্রমাণ থেকে আলোচনা করব। আমি আজকে আপনাদেরকে টেলিগ্রামে কাল রাত্রে টেলিগ্রামে একটা পোস্ট করেছিলাম। তো পোস্টটা এখানে ফলো করেন। আমি কতগুলো কথা বলছিলাম এইখানে, ঠিক আছে। এখানে কিন্তু এগুলো আমার রিসার্চের সাবজেক্ট আর কি, রিসার্চের পরিপ্রেক্ষিতে এই জিনিসগুলো আসা। তো লাস্ট যেটা বলেছিলাম যে মাথায় ঘিল থাকার পরেও কিছু মানুষ অন্ধ, চোখে আঙুল দিয়ে প্রমাণ সহ দেখিয়ে দেওয়ার পরেও তারা আপনাকে মিথ্যা বলবে। তো নিকোলাস কোক্কালিসের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি জার্নি, এটা আপনি অনলাইনে সার্চ করলেই পাবেন। এখন এই সমস্ত জার্নিগুলো দেখার পরেও যদি আপনি এই প্রজেক্টের ফাউন্ডারকেও হালকা করে নেন, এই প্রজেক্টটাকেও হালকা করে নেন, তাহলে বুঝতে হবে যে আসলে আপনি কি বলবো, তাহলে আপনার জ্ঞানের কম আছে, বা আপনি হয়তো জ্ঞান ভালোই আছে কিন্তু আপনি আসলে ঘাটতারা। যে কোনো একটা জিনিস বুঝতে হবে, কারণ এখানে 2 আর 2 4 আছে। আপনি যদি জোর করে বলেন ভাই 2 আর 2 5 আর 4 আর 4 লেখা থাকলেও আমি মানবো না, তাহলে বুঝতে হবে যে আপনি আসলে অশিক্ষিত, মূর্খ এবং মানে কি বলবো গন্ডারের চামড়া আপনার, ঠিক আছে। আচ্ছা, দ্য পোস্ট স্পাই নেটওয়ার্ক ফাউন্ডার ডক্টর নিকোলাস কোক্কালিস দ্য রিয়েল সাতোশি নাকামোতো অ্যাপিয়ার্ড ফার্স্ট অন কয়েনপিডিয়া ফিনটেক নিউজ। কয়েনপিডিয়া প্রথম যে ফিনটেক নিউজ করে এবং সেইখানে তারা মানে একটা সন্দেহ, সবাই কিন্তু কেউ ডাইরেক্টলি বলতেছে না, বাট সন্দেহ করতেছে। পাইকয়েন হ্যাজ হ্যাড এ rough week, down over 75% from its peak. After the consensus hype, the coin is now sitting around 70 সেন্টে আর কি। তো amid growing investor frustration, a new twist has emerged about পাই নেটওয়ার্ক। মানে সব কিছুর পরে একটা নতুন টুইস্ট আসছে, সেটা হলো যে পাই নেটওয়ার্কের যিনি ফাউন্ডার আছেন তিনি নিকোলাস কোক্কালিস, তিনি আসলে সাতোশি নাকামোতো কিনা, এই জিনিসটা নিয়েই হচ্ছে মোটামুটি একটা হাইপি এখন নতুন করে উঠছে আর কি। বলতেছে কুড নিকোলাস কোক্কালিস অ্যাকচুয়ালি বি সাতোশি নাকামোতো, সাতোশি নাকামোতো কি মানে নিকোলাস কোক্কালিস কি সাতোশি নাকামোতো হইতে পারে? অলদো ইট সাউন্ডস ওয়াইল্ড, মানে এটা শুনতে জন্য কেমন লাগতেছে। দেয়ার আর সাম রিজন দ্যাট হি সাইটেড টু ব্যাক হিজ স্পেকুলেশন। দেখতে পাচ্ছেন বলতেছে যে এটার পিছনে কিছু কারণ মানে থাকতে পারে বা দেখা যাচ্ছে যে কারণে তাকে সবাই এরকম বলতেছে। যেমন দেখেন, সাতোশি নাকামোতো ইজ দ্য সিনোনিমাস ক্রিয়েটর অফ বিটকয়েন
the world's first decentralized cryptocurrency. He contributed to Bitcoin's code and development until 2010 সাল। অর্থাৎ 2010 সাল পর্যন্ত সাতোশি নাকামোতো বিটকয়েনের উপরে ডেভেলপমেন্ট করছে এবং কোডিংয়ের কাজ করছে বিফোর হি ডিসঅ্যাপিয়ার্ড, মানে তার গায়েব হয়ে যাওয়ার আগে ফ্রম দ্য পাবলিক হিজ আইডেন্টিটি স্টিল রিমেন্স মাস্টারি। অর্থাৎ তিনি অদৃশ্য হয়ে যাওয়ার আগ পর্যন্ত তার যেই পরিচয় আর কি, তার পরিচয় এটা একটা রহস্যজনক হয়ে থাকছে। ফলোয়িং দ্য ক্লুজ, এখানে যে ক্লুজগুলো দিচ্ছে যে ক্রাকেন, কয়েনবেস অ্যান্ড দ্য সাতোশি কানেকশন, ভালো করে খেয়াল করেন যে ক্রাকেনটা আছে, কয়েনবেসটা আছে, এরপরে সাতোশি নাকামোতোর যে কানেকশন আছে দেখেন। পাই নেটওয়ার্ক কো ফাউন্ডার কোক্কালিস ফলোস অনলি এ হ্যান্ডফুল অফ এক্সচেঞ্জেস অন এক্স। তিনি শুধুমাত্র কয়েকজনকে এখানে ফলো করতেছেন, কি বলবো, নিকোলাস কোক্কালিস তার টুইটারে। তারা কে? কয়েনবেস, ক্রাকেন অ্যান্ড ওকেক্স, ঠিক আছে। আর ক্রাকেনটা কি এবার ভালো করে বুঝে নেন। ক্রাকেন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য লাস্ট নোন ট্রানজেকশন লিঙ্কড টু দ্য সাতোশি নাকামোতো। এই ক্রাকেন হচ্ছে লাস্ট একটা লিঙ্ক রয়েছে সাতোশি নাকামোতোর সাথে যেখানে ট্রানজেকশন করা হয় বা করা হয়েছে অন অফ দ্য ভেরি এক্সচেঞ্জ দ্যাট নিকোলাস ফলোস। তো এই ক্রাকেনটাকে ফলো করে কে? নিকোলাস। তো সে কিন্তু আর কাউকে ফলো করে না, তার টুইটারে শুধুমাত্র এই তিনজনকে ফলো করতেছে নিকোলাস, কয়েনবেস, ক্রাকেন এবং ওকেক্স। যেই ক্রাকেনটা সরাসরি সাতোশি নাকামোতো ইউজ করত, সেই জিনিসটাকে ফলো করে বসে আছে অনলি নিকোলাস কোক্কালিস, ঠিক আছে। তো দেখেন এই সমস্ত জিনিসগুলো, বাট হাউ ডাজ দ্যাট প্রুফ হি ইজ সাতোশি? বলতেছে যদিও এগুলাকে সে ফলো করতেছে, বাট এটা কিভাবে প্রুফ করে? তখন বলতেছে হেয়ার্স হোয়ার থিংস গেট মোর ইন্টারেস্টিং। তো এখানে আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট তারা আলোচনা করছে। প্রথম ফ্যাক্ট আলোচনা করছে কি, যে নিকোলাস কোক্কালিস শুধুমাত্র এই তিনজনকে টুইটারে ফলো করতেছে আর কাউকে না, যার ভিতরে আছে ক্রাকেন। আর এই ক্রাকেন হচ্ছে লাস্ট ট্রানজেকশন করে সাতোশি নাকামোতোর সাথে। তো বিষয়টা বুঝতে হবে এবং হিসাবে মিলাইতে হবে, ঠিক আছে। কিছু কিছু জিনিস কাকতালীয় হয়, বাট আপনি যদি 10টা কাকতালীয় হয় কয়টা? হঠাৎ করে 1-2টা কাকতালীয় হয়, বাট কাকতালীয় হয় না বা হতে পারে না। এটা যখন দেখবেন যে 10-20টা হয়ে গেছে, 100টার মধ্যে 50টি মিলে যেতেছে, তাহলে এটা আসলে কাকতালীয় হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। বুঝতে হবে যে এখানে একটা হিসাব কিতাব আছে। আসেন আমরা পরের লাইনটা পড়ি। এ কয়েনবেস এক্সিকিউটিভ অলসো বিলিভ দ্যাট ক্রাকেন মাইট হোল্ড ইনফরমেশন অ্যাবাউট সাতোশিস আইডেন্টিটি বিকজ দেয়ার রিসার্চ সাজেস্ট এ কানেকশন বিটুইন সাতোশি লিঙ্কড ওয়ালেটস অ্যান্ড ক্যাভিটেক্স, এ ক্যানাডিয়ান এক্সচেঞ্জ লেটার অ্যাকোয়ার্ড বাই ক্রাকেন। তো এইখানে কয়েনবেসের যিনি এক্সিকিউটিভ আছেন তিনি দাবি করতেছেন যে অবশ্যই এই ক্রাকেন এক্সচেঞ্জের কাছে সাতোশি নাকামোতোর কোনো হিস্টোরি আছে, বাট কোনো কারণে হয়তো তারা এটাকে হাইড করতেছে বা জনসম্মুখে এটাকে আনতেছে না। দিস ইজ নট এ কোইনফিডেন্স বাট প্রিসিশন। দেখতে পাচ্ছেন হি সেস, বলতেছে এটা একটা কাকতালি হইতে পারে না। কোইনফিডেন্স মিন হচ্ছে কাকতালি, এটা কাকতালি হইতে পারে না, বাট এটার পিছনে কোনো রিজন আছে, ঠিক আছে। তো ক্রাকেন এক্সচেঞ্জের কাছে কেন বিটকয়েন বা সাতোশি নাকামোতোর হিস্টোরি থাকবে? কারণ আপনি যখন বাইন্যান্সে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনার আইডি কার্ড, আপনার ইনফরমেশন সব কিছু কিন্তু দিয়ে তারপরে আপনাকে কি করতে হচ্ছে? আপনাকে কিন্তু একটা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট করতে হচ্ছে। বাট যেখানে ক্রাকেনের এইখানে লাস্ট ট্রানজ্যাকশন হয়েছে সাতোশি নাকামোতোর কাছে, সুতরাং তাদের কাছে ইনফরমেশন থাকতেই পারে, বাট তারা এটা টোটালি হাইড করে ফেলেছে এবং চাপাই ফেলছে, ঠিক আছে। হোয়াইল দ্য কমিউনিটি অ্যাওয়েটস এ বাইন্যান্স লিস্টিং, যেখানে পাই নেটওয়ার্কের কমিউনিটি বাইন্যান্স লিস্টিংয়ের জন্য অপেক্ষা করতেছে, ওভারসিজ টু বুস্ট পাই নেটওয়ার্কস ভিজিবিলিটি, দিস অ্যানালিস্ট ইজ থিঙ্কিং ইভেন বিগার। সেইখানে এই কয়েনবেজের যিনি এক্সিকিউটিভ আছেন তিনি এর চাইতে বড় চিন্তা করতেছেন এবং সে কি বলতেছেন যে হি বিলিভস দ্যাট অন পাই লঞ্চেস অন কয়েনবেস দ্য ইউএস কুড বিকাম এ মেজর ড্রাইভার অফ পাইস রিয়েল ভ্যালু। তো এটা কিন্তু অরিজিনাল কথা। আপনি যদি আমাকে বলেন, আমার রিসার্চ অনুযায়ী আমি আপনাকে বলবো বাইন্যান্সে লিস্টিং হওয়ার চাইতেও এটা খুবই জরুরি, সেটা হচ্ছে কয়েনবেসে পাই নেটওয়ার্ক লিস্টিং হওয়া। কারণ কয়েনবেস হচ্ছে একটা ইউএস বেসড কোম্পানি, রবিনহুড ইউএস বেসড কোম্পানি। এই সমস্ত জায়গাগুলোতে যখন পাই আসবে, আমি বাস্তব কথা বলতেছি, আপনারা আমার আজকের ভিডিও মিলায় রেখে দিতে পারেন, আজকের জিনিসটাকে নোট করে রেখে দিতে পারেন। বাইন্যান্সের চাইতেও যদি রবিনহুড এবং কয়েনবেসে পাই নেটওয়ার্ক আসে, এটা সবচাইতে বেটার হবে। কারণ ইউএস বেসড এক্সচেঞ্জগুলোতে এখনও পাই নেটওয়ার্ক ওইভাবে বাইসেল শুরু হয় নাই, তারা এটার প্রয়োজনীয়তা এখনও অনুভবই করে নাই, এখনও অনেকে এটাকে জানেই না। আপনি আজকে হয়তো 59 সেন্টে 60 সেন্টে পাই নেটওয়ার্কের পাই কয়েন কিনতে পারতেছেন। বিলিভ মি, যদি কয়েনবেসে আসে, যদি রবিনহুডে আসে, আপনি কখনো এ রেট পাবেন না।
তারা যদি $3 $5-এও পায়, তারপরও ইউএস পিপল ওই $5-এই হিউজ পরিমাণ কোয়ান্টিটি পাই কয়েন তারা মানে ক্রয় করে তাদের কাছে সংরক্ষণ করবে। বাইন্যান্সে আসা, বাইন্যান্স হচ্ছে একটা গ্লোবাল মানে এক্সচেঞ্জ আর কি, সারা বিশ্ব যেখানে কাজ করে, যেখানে নেপালের মতো লোকজনও আছে, বাংলাদেশের মতো লোকজন আছে। বাংলাদেশের কয়জনের কাছে ভাই হিউজ কোয়ান্টিটি পাই আছে? ম্যাক্সিমাম ইউজারদের কাছে শুধুমাত্র মাইনিং করা পাই আছে। আর আমরা সারা বাংলাদেশ ধরে যত কটা মাইনিং করে রাখছি, দেখা গেছে যে আমেরিকাতে যখন এটা প্রচার হয়ে যাবে, আমেরিকার একজন লোক সেই কটা পাই কিনবে। তাহলে এক বাংলাদেশের সমস্ত পাই কিনে নেওয়ার মতো ক্ষমতা মানে ইউএস মানে যারা সিটিজেন আছে তাদের একজনের কাছে সেই ক্ষমতা আছে। সুতরাং যদি সেটা ইউএসএ চলে যায় এবং ইউএসের যদি 1000 লোক বাই করে, তাহলে সেই গল্পটা কোথায় যাচ্ছে এটা আপনি হিসাব করে নেবেন। এগুলো হচ্ছে অনেক বিগ রিসার্চের পিছন থেকে এই কথাগুলো আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে? তো যাই হোক, এখানে আরও বেশ কিছু টুইস্ট আছে, সংক্ষিপ্ত টুইস্ট, সব টুইস্ট এখানে নাই, বাট কিছু টুইস্ট আমি আপনাদেরকে দেবো। স্পেশালি যে একটা প্রজেক্ট মানে বিশেষ করে কি হইতে পারে, একটা প্রজেক্ট কিভাবে জন্ম নিতে পারে এবং কোথায় সেই প্রজেক্টের মানে শেষ হইতে পারে, সেটা আমি আপনাদেরকে জানাবো। তো এটা তো অলরেডি আলোচনা করছি সাতোশি নাকামোতো নিয়ে। আমরা একটু পরবর্তী আর্টিকেলে চলে যাই। সেটা হচ্ছে দেখতে পাচ্ছি ইন্টারঅ্যাক্টিভ ক্রিপ্টো বলতেছে স্পাই নেটওয়ার্ক ডক্টর নিকোলাস কোক্কালিস দ্য মাইস্টেরিয়াস সাতোশি, যে কথাটি একটু আগে আলোচনা করলাম, এখানে আরও একটা হাইলাইট করা হয়েছে মে 19 তারিখে। সো এই সমস্ত বিষয়গুলো এই আর্টিকেল থেকে বুঝতে গেলে আপনাদের জন্য একটু জটিল হয়ে যাবে। আমি একটু সহজ যেই জিনিসগুলো আছে আমি সেইগুলাতে হচ্ছে যাব আর কি। তো এই হচ্ছে আসলে নিকোলাস কোক্কালিস। এই পাই নেটওয়ার্ক এই মেইন নেট আসার আগ পর্যন্ত, লিস্টিং হওয়ার আগ পর্যন্ত এর কিন্তু এত ফলোয়ার ছিল না, ঠিক আছে? এর ফলোয়ার বাড়ছে যে কয়েকদিন হইল, 2008 সালে তার প্রোফাইল করা আর কি, ঠিক আছে? তো আমরা চলে আসলাম ফলোয়িং, তিনি কাদেরকে ফলো করতেছে আমরা একটু দেখি। এখানে পেনাক দেখতে পাচ্ছি, ফেসবুক, ইন্টাগ্রিটি, মেটা, তারপরে মাইকেল বার্নস্টেইন, তারপরে প্যারাস্টো, এরপরে স্টেলার, পাই নেটওয়ার্ক, ক্লিন্ট ক্রোভার, তারপরে এপিক হেকলার, তারপরে টমার লন্ডন দেখতে পাচ্ছি, এরপরে নাভাল, এরপরে এই যে কয়েনবেস। ওকে, তো এই যে দেখেন এই যে ক্রাকেন এক্সচেঞ্জ, ঠিক আছে? তো তিনি সীমিত পরিমাণ লোকজনকে এখানে ফলো দিয়ে রাখছে আর কি। এই যে ভাইটালিক, তারপরে টিম ড্রাপার, বিল গেটস, খেয়াল করে দেখেন বিল গেটসের কথা শুনে আরও একটা জিনিস মনে পড়ে গেল। দেখেন, এই জন্য বলছি যে আজকে যেগুলো রিসার্চ করবো আপনারা আমার সাথেই থাকবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমরা নর্মালি সার্চ করি, আচ্ছা এখানে একটা জিনিস সার্চ করছিলাম ভিয়েতনামের যেই ভিএন এক্সপ্রেস নিয়ে, পাশাপাশি আরেকটা জিনিস ছিল, আজকে ভিডিও অনেক বড় হইতে পারে। এই যে ফরবেস, এটা হচ্ছে আমেরিকান একটা বিজনেস ম্যাগাজিন, ঠিক আছে? আমেরিকান একটা বিজনেস ম্যাগাজিন, তো যেটা হচ্ছে 1917 সালে এই ম্যাগাজিনটা চলে আমেরিকাতে। ফবস দেখতে পাচ্ছেন ইজ অ্যান আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফাউন্ডেড বাই বিসি ফবস ইন 1917 সালের একটা বিজনেস ম্যাগাজিন যেটা আমেরিকাতে চলে আসতেছে। আপনারা জেনে অবাক হবেন, এই ফবসে একসময় 2020 সালে টপ 30-তে লিস্টিং হয়েছিল নিকোলাস কোক্কালিসের নাম। আপনি যদি নর্মালি সার্চ করেন, আমি একটু দেখাই, এইখানে সার্চ করলাম ডক্টর নিকোলাস কোক্কালিস ফরবেস, তো আপনি আপনার অনলাইনে এটাকে সার্চ করবেন, ঠিক আছে? তো এইখানে সার্চ দিয়ে দিলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের হিস্টোরি চলে আসবে। এগুলোকে আমি বানাই বলতেছি, মানে এই জন্যই বলি যে আমি আজকে যে রিসার্চগুলো আপনাদেরকে দেখাবো ম্যাক্সিমাম প্রমাণ সহকারে দেখাবো, ঠিক আছে? তো আপনার চোখের বাহিরে আছে এটার মানে এটা না যে সেটা নাই। ভালো করে শুনে রাখেন, আপনার চোখের বাহিরে আছে, আপনার মাথার বাহিরে আছে, আপনার জ্ঞানের বাহিরে আছে, এইটার মানে যে ওইটা পৃথিবীতে ওটার অস্তিত্ব নাই এরকম কোনো কিছু না। অনেক আগে মনে একটা ভিডিওতে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে যেই ব্যাঙটা কুয়োর ভিতরে থাকে সে ভাবে যে আমি সমুদ্রে আছি, বাট আসলে সে সমুদ্রে নাই, হয়তো তার আশপাশেই ওই কুয়োর আশেপাশেই হয়তো একটা পুকুর আছে, সে জীবনে সেটাও চোখে দেখে নাই, কারণ সে আছে কুয়োর ভিতরে। ওই কুয়ো থেকে লাফ দিয়ে বের হওয়ার সুযোগ তার জীবনে হয় নাই, সেই জন্য জানেও না যে ওর চাইতে একটা পুকুরও বড়। আর নদী সাগরের কথা তো বাদই দিলাম, বাট সে কুয়োয় বসে বসে ভাবে কি যে আমি আসলে মহাসমুদ্রে আছি, সাগরে আছি। তো যারা নতুন আছেন, একটু ঘাটতেরা আছেন, তারা আসলে পাই নেটওয়ার্কের কথা যখন বলা হয় তখন তারা আসলে খুব মানে হিউজ রিয়্যাক্ট করেন, বাট আসলে ভাই তোমার নলেজের বাইরে। যখন পাই কয়েন এবং বিট কয়েনকে মিল করে কথা বলা হয় তখন এক সেন্সেই তারা গবেষণা করে না, এক সেন্সেই তারা বলে দেয় যে গাঁজা খাইছে, ঠিক আছে? যাই হোক, চলুন, এইখানে জেমিনি আমাকে সাজেস্ট করেছে, এটা আপনি নিজে সার্চ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে একটা বায়োগ্রাফি দেখতে পাচ্ছি, এটা আমি অলরেডি রিড করেছি, আপনাদের সাথে করে নিয়ে আমি আবারও রিড করব। ডক্টর নিকোলাস কোক্কালিস, ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার্স অফ পাই নেটওয়ার্ক, ইজ নোন ফর হিজ ওয়ার্ক ইন ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড ব্লকচেইন টেকনোলজি। হি ওয়াজ নেমড টু দ্য ফরবেস 30 আন্ডার 30 লিস্ট ইন 2020 সাল। 2020 সাল মানে কি, 2019 সালে হচ্ছে মানে পাই মাইনিং আসে, তখন তো মানুষ এটার উপর বিলিভই করে নাই, বাট সেই সময়ে এই লোকটা
এই ফর্বস ম্যাগাজিনের 30 আন্ডার 30 মানে বিশ্বের সেরা 30 জন যেই পিপলকে শো করা হয়, লিস্টিং করা হয় ফর্বসে, প্রতি ইয়ারে করা হয়। তো 2020 সালের সেই ইয়ারে নিকোলাস কোক্কালিসের নাম চলে আসে। এবং শুধু নাম না, কোক্কালিস ইজ অলসো এ মেম্বার অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস এক্সপার্ট নেটওয়ার্ক। ভালো করে খেয়াল করেন যে কোক্কালিস হচ্ছে একজন সদস্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস এক্সপার্ট নেটওয়ার্কের। অ্যাডিশনালি হি ইজ অ্যান অ্যাডজাঙ্ক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ভালো করে খেয়াল করেন, হি ইজ অ্যান অ্যাডজাঙ্ক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অ্যান্ড এ মেম্বার অফ দ্য টেকনোলজি অ্যাডভাইসরি বোর্ড অফ টোকেনসফট। এখানে কতগুলো সংস্থার সাথে এই নিকোলাস জড়িত। ইভেন এইখানে যারা এই লিস্টে যারা আসে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় ফর্বসের পক্ষ থেকে, মানি গিফট করা হয় হিউজ পরিমাণ তাদের মোটামুটি টেকনোলজির দিক থেকে তাদের কার্যাবলী। দেখেন 2020 সালের এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, অ্যাকচুয়ালি সেই সময় কিন্তু আমিও জানি না এই জিনিসগুলো সম্পর্কে। যদি আসলে আজকে যেরকম ডিপলি রিসার্চ করতেছি, এই রিসার্চগুলো যদি তখন করতাম নিকোলাসকে নিয়ে, তাহলে বেসিক্যালি আপনারা বিলিভ করেন তাহলে পাই নেটওয়ার্ক নিয়ে অন্যরকম প্রচারণা চালাইতাম। সেইভাবে চালাইতে পারি নাই। ইভেন যারা আমার ভিডিও দেখতেছেন 100 জনের মধ্যে 5 জন আছেন কিনা আমার রেফারে সন্দেহ আছে, ঠিক আছে। বাট তারপরও দেখেন সব জিনিস হয়ে যাওয়ার পরেও কিছু জিনিস বাকি থাকে। তো পাই নেটওয়ার্কের জার্নি শুরু হয়েছে, আমি মনে করি না যেটা শেষ হয়ে গেছে। সুতরাং এখনও আমাদের অনেক কিছু রিসার্চ করার বাকি আছে, এখনও অনেক কিছু জানার বাকি আছে। তো আজকে হচ্ছে লাগছি আমরা ডক্টর নিকোলাসের পিছনে। তো এইখানে এই ফর্বস ম্যাগাজিনে দেখেন টোটালি হচ্ছে 30 আন্ডার 30 লিস্টে তার নামটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এবং কতগুলো সংস্থার সাথে তিনি জড়িত ছিলেন, ঠিক আছে। এই যে দেখেন যেখানে ইকোনমিক ফোরামস এক্সপার্ট নেটওয়ার্কের সাথে তিনি একজন সদস্য ছিলেন, ঠিক আছে। এরপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ভালো করে খেয়াল করেন, বাড়ির কাছের কথা না, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে টেকনোলজির উপরে, ব্লক চেইনের উপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া কিন্তু চারটিখানি কথা না, যেখানে তিনি লেকচার প্রোভাইড করেন ব্লক চেইনের উপরে। তো এটা বাড়ির কাছের কথা না। দেখেন একটার সাথে একটা জিনিসের সম্পর্ক আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো মোটামুটি এখন আমরা এই ফর্বস ম্যাগাজিনের উইকিপিডিয়াটা কেটে দিতে পারি, কারণ আপনাদের একটু বুঝাইলাম যেটা আসছে কত সালে। ওকে বন্ধুরা, তো আমরা এবারে একটু নিচে চলে যাই। নিচে যাওয়ার পরে এই যে বায়োগ্রাফি অফ ডক্টর নিকোলাস কোক্কালিস, এটাকে একটু ওপেন করি। তো এইখানেও কিছু জিনিস আপনাদের দেখানো আছে, হাইলাইট করার আছে। এই জিনিসগুলো আপনারা নিজেরাও একটুখানি সার্চ করবেন। এবারে আসেন এখানে টোটালি তিনি কত সালে জন্মগ্রহণ করছেন। এই যে গ্রিক কম্পিউটার সায়েন্টিস্ট, ভালো করে দেখেন, বায়োগ্রাফি অফ ডক্টর নিকোলাস কোক্কালিস ইজ এ গ্রিক কম্পিউটার সায়েন্টিস্ট। মানে গ্রিসের একজন কম্পিউটার বিজ্ঞানী বলা হয়েছে তাকে, ঠিক আছে। তো এইখানে দেখেন ফাউন্ডার অফ দ্য পাই নেটওয়ার্ক, হি ওয়াজ বর্ন অন মার্চ 1984 জন্মগ্রহণ করে ইন অ্যাথেন্স, গ্রিসে, অ্যান্ড গ্রিউ আপ ইন দ্য সাববার্ব, দেখতে পাচ্ছেন, অফ কি যাই হোক সব নামটাম ভাই অনেক কঠিন ইংরেজি, এত ইংরেজি আমি জানি না। আচ্ছা, কোক্কালিস রিসিভড হিজ ব্যাচেলার্স ইন কম্পিউটার সায়েন্স ফ্রম অ্যাথেন্স ইউনিভার্সিটি। 2006 সালে কম্পিউটার সায়েন্সের উপরে তিনি কি করেন, ব্যাচেলর ডিগ্রি লাভ করেন অ্যাথেন্সে 2006 সালে। একটু মিলাবেন, এই জিনিসগুলো কেন মিলানোর কথা বলতেছি, এই জিনিসগুলো এই ডেটে কিন্তু আমরা ফেরত আসবো। আজকের রিসার্চে অনেকগুলো পার্ট আছে, ভিডিও 2 ঘন্টাও হইতে পারে ভাই, কিছু করার নাই। আজকের ভিডিওতে অনেকগুলো ইন্টারেস্টিং পার্ট আছে, আপনারা জাস্ট একটু লেগে থাকেন, এই ডেটগুলো মনে রাখবেন। তিনি অ্যাথেন্স ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স লাভ করেন, ব্যাচেলর ডিগ্রি কম্পিউটার সায়েন্সের উপরে 2006 সালে। তো 2006 সালে যদি ডিগ্রি মানে লাভ করে থাকেন, তার মানে ওনার কার্যক্রম চলতেছে, ওনার এটার উপরে স্টাডি চলতেছে আরও আগে থেকে। তো 2006 সালটা মনে রাখেন, আমরা কিন্তু রিটার্ন আসবো। আপনি যদি 2010 সালে এসএসসি দেন, তার মানে আপনি পড়াশোনা শুরু করছেন আরও 10 বছর আগে, বুঝাইতে পারছি। সুতরাং আমরা এই 2006 সালের ডেটে কিন্তু আবার ফেরত আসবো। আফটার গ্র্যাজুয়েশন হি মুভড টু দ্য ইউনাইটেড স্টেটস টু পারসিউ হিজ পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ ইন 2018 সাল। ভালো করে খেয়াল রাখেন, আমরা কিন্তু এই ডেটগুলোতে আবারও ফেরত আসবো। হি অবটেইনড এ মাস্টার্স ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ফ্রম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ঠিক আছে। তো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে তিনি আবার মাস্টার্স ডিগ্রি করেন ইন 2012 সালে, মানে ডিগ্রি কিন্তু ক্যাটার পর একটা নিতেইছে। তারপরে হি অ্যাচিভস হিজ পিএইচডি, এরপরে যে ডক্টরেট ডিগ্রিটা লাভ করেন কম্পিউটার সায়েন্সের উপরে ফ্রম দ্য সেম ইনস্টিটিউশন, অর্থাৎ কম্পিউটার মানে পিএইচডি ডক্টর ডিগ্রিটা লাভ করেন এই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকেই, ঠিক আছে। এবারে আসেন, অ্যাট স্ট্যানফোর্ড কোক্কালিস ওয়ার্কড অন ভেরিয়াস রিসার্চ প্রজেক্ট। ভালো করে খেয়াল করেন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, এটা আমেরিকার একটা বিখ্যাত মানে কি বলবো সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এটা আপনারাও জানেন, আপনারা উইকিপিডিয়া পড়ে দেখতে পারেন। সেখানে তিনি ভেরিয়াস রিসার্চ প্রজেক্টের উপরে কাজ করেন। শুধু 2-1টা জিনিস না, আপনি এতদিন যদি নিকোলাস কোক্কালিসকে শুধুমাত্র পাই নেটওয়ার্কের ফাউন্ডার হিসেবে জেনে থাকেন, তাহলে আমি বলবো আজকে সবচাইতে বড় ভুলটা ভেঙে ফেলেন,
ঠিক আছে, নিকোলাস কোক্কালিসের যতগুলো রিসার্চ আছে, যতগুলো আইটেম আছে, তার ভিতরে পাই নেটওয়ার্ক অন্যতম, এটা আপনি বলতে পারেন। বাট যদি খালি মনে করে থাকেন যে নিকোলাস কোক্কালিস কি ঘোরার মাথা করছে, খালি এটা পাই নেটওয়ার্ক আবিষ্কার করছে, না, তাহলে আপনি ভুল। এই যে এতগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই লোকটা কোথা থেকে আসছে, কতটা স্ট্রং মাথা নিয়ে এই লোকটা কাজ করতেছে, অনেক দিন ধরে কাজ করতেছে, ঠিক আছে। আর 2006 সালে তো এইখানেই দেখালাম, সে শুধু কী করছে, মানে ব্যাচেলর ডিগ্রি লাভ করছে, তার মানে সে আগে থেকে স্টাডি করতেছে। সে যে আগে থেকে স্টাডি করতেছে, তার প্ল্যান কত আগে থেকে শুরু হয়েছে, এই জিনিসগুলো আমি দেখাবো, আমার সাথে কন্টিনিউ করেন, ঠিক আছে। আচ্ছা, হি ইজ অলসো কো ফাউন্ডেড এ সফটওয়্যার কোম্পানি কল্ড ক্যালিনিকা। দেখেন এখানে বলতেছে যে ভ্যারিয়াস রিসার্চ প্রজেক্টের উপরে কাজ করতেছে, কম্পিউটার সিস্টেম এবং নেটওয়ার্কের উপরে সে অনেক প্রজেক্টের উপর কাজ করছে, এবং সে একজন কো ফাউন্ডেড এ সফটওয়্যার কোম্পানি, একটা সফটওয়্যার কোম্পানি যেটার নাম ছিল ক্যালিনিকা, সেটার একজন কো ফাউন্ডার ছিল তিনি। বাড়ির কাছের কথা না, হুইজ ডেভেলপড মোবাইল অ্যাপ্লিকেশন, যারা কী করতো, মোবাইল অ্যাপ্লিকেশনের উপরে কাজ করতো ফর হেলথ কেয়ার প্রফেশনাল, যাদের কাজ ছিল মানে হেলথ কেয়ার রিলেটেড প্রফেশনাল যেই বিষয়গুলো থাকে এইগুলোর উপরে ওই কোম্পানিটা কাজ করতো, সে সেখানে কো ফাউন্ডেড ছিল। ভালো করে খেয়াল করেন কোথা থেকে ব্রেন কোথায় যায়, কোথা থেকে ব্রেন কোথায় আসে। ইন 2017 কোক্কালিস ফাউন্ডেড দ্য পাই নেটওয়ার্ক। 2017 সালে সে কী করে, পাই নেটওয়ার্কের সূত্রপাত কিন্তু করে ফেলায়, মানে মোটামুটি মানুষের সামনে নিয়ে আসে, যে অর্থাৎ পাই নেটওয়ার্কের যে কনসেপ্টটা এটাকে কিন্তু সে নিয়ে আসে। যদিও সে তখন পর্যন্ত এটার উপরে কিন্তু সে বিল্ড আপ করতে, সে কিন্তু মূল জিনিসটাকে এখনও নিয়ে আসে না, কারণ ওইটা নিয়ে আসে হচ্ছে ফাইনালি 2019 সালে। বাট 2017তেই মোটামুটি তার আশপাশের লোকজন জানাজানি হয়ে যায় যে নিকোলাস কী করতেছে, পাই নেটওয়ার্ক রিলেটেড এরকম একটা মোবাইল বেসড মাইনিং প্রজেক্টের উপরে সে কাজ করতেছে। বাট আসে কিন্তু তার আরও 2 বছর পরে। এ ডিসেন্ট্রালাইজড ক্রিপ্টোকারেন্সি, মানে কী করবে, পাই নেটওয়ার্ক সিস্টেমটা কী করবে, ডিসেন্ট্রালাইজড ক্রিপ্টোকারেন্সি অ্যালোয়িং ইউজার্স টু মাইন অ্যান্ড ট্রেড পাই কয়েন্স ইউজিং মোবাইল ডিভাইসেস। দ্য পাই নেটওয়ার্কস মিশন টু মেক ক্রিপ্টোকারেন্সি অ্যাক্সেসিবল টু এভরিওয়ান অ্যান্ড টু ক্রিয়েট এ মোর ইনক্লুসিভ ফাইন্যান্সিয়াল সিস্টেম। এখানে বলছে আর কি তার প্ল্যান প্রোগ্রাম মোটামুটি এটা চালাচালি হয়ে যায়, যে নিকোলাস কী করতেছে, এই ধরনের কাজকাম করতেছে। একটা সিক্রেট জিনিস আপনাদেরকে জানাবো ভাই, অনেক জিনিস আমাদের চোখের সামনে থাকে না, যে কথাটা একটু আগে বললাম, চোখের সামনে থাকে না বলেই যে আসলে সেটা না, এটা আমরা জানি না। একটা জিনিস খেয়াল করেন, এইখানে এই লাইনটাই শুধু পড়ব। সিন্স ইটস লঞ্চ দ্য পাই নেটওয়ার্ক হ্যাজ গেইনড এ সিগনিফিকেন্ট ফলোয়িং উইথ ওভার অ্যাবাউট 45 মিলিয়ন ইউজার্স ইন মোর দ্যান 175 কান্ট্রিজ। দ্য নেটওয়ার্ক হ্যাজ অলসো অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ সেভারাল ইনভেস্টর। ভালো করে এই লাইনটা পড়েন, এখানে অনেক বড় একটা টুইস্ট আছে। আমি জানি আপনি আজকের এই ভিডিওর আগে এই টুইস্ট আপনাকে কেউ দেয় নাই, আপনি দেখাইতে পারবেন না কারো ভিডিওতে। দ্য নেটওয়ার্ক হ্যাজ অলসো অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ সেভারাল ইনভেস্টর। পাই নেটওয়ার্ক যখন ধীরে ধীরে এরকম করে একটা মাইল ফলক বা মাইল স্টোন অর্জন করে, তখন কি করে, আস্তে আস্তে এটার পিছনে কিছু ইনভেস্টর চলে আসে, ভালো ভালো কিছু ইনভেস্টরের অ্যাটেনশন অর্জন করে, যার মধ্যে ইনক্লুডিং $10 million investment from the blockchain investment firm Binance Labs. আমি আবারও পড়ছি, ইনক্লুডিং এ $10 million ইনভেস্টমেন্ট ফ্রম দ্য ব্লকচেন ইনভেস্টমেন্ট ফার্ম বাইন্যান্স ল্যাবস। এই কথাগুলো খালি আসে না, এই কথাগুলো কোনো নর্মাল কথা না। আমি একটু আবারও যাই, বায়োগ্রাফি অফ ডক্টর নিকোলাস, এই আর্টিকেলটা তৈরি করা হয়েছে 2023 সালে, দ্য ডিজিটাল বায়োগ্রাফি। ভালো করে খেয়াল করে থাকেন, এপ্রিল 23, 2023 সালে, তার মানে আজ থেকে আরও 2 বছর আগের আর্টিকেলে বলা হয়েছে যে বাইন্যান্স ল্যাব $10 মিলিয়ন উপরে ইনভেস্ট করেছে পাইকয়েনের পিছনে। অথচ এই লোক কি নাকে দড়ি দিয়ে আমাদের সবার ঘোরাইতেছে, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আছে ভাই, গল্পটা কোথায় এবার চিন্তা করেন। বাইন্যান্স ল্যাব, আপনারা জানেন আমরা যখন কোনো এয়ারড্রপ করতে যাই, যখন দেখি যে এটার পিছনে বাইন্যান্স আছে বা বাইন্যান্স ল্যাবের ইনভেস্টমেন্ট আছে, আমরা কিন্তু মোটামুটি ওই প্রজেক্টে ঝাঁপায় পড়ি, জানি যে ভালো একটা প্রফিট আমাদেরকে দিবে। বাইন্যান্স ল্যাব নিজে 2023 সালে, খেয়াল করে দেখেন 2023 সালে বা ওই সময়ের আগে $10 মিলিয়ন এই মানে পাই নেটওয়ার্কের পিছনে খরচ করে বা ইনভেস্ট করে বসে আছে, আমরা কেউ জানি না। অথচ আমাদের সামনে কত ভোটাভুটির নাটক, এই নাটক সেই নাটক, বিভিন্ন নাটকগুলো দেখায় চলে যেতেছে। আপনারা কি বুঝেন? এই বাইন্যান্স ল্যাবের কাজই কিন্তু ইনভেস্টমেন্ট করা বিভিন্ন ক্রিপ্টো প্রজেক্টের পিছনে এবং সেইখান থেকে প্রফিট করা। বুঝাইতে পারছি? বাইন্যান্স ল্যাব যেটা করতে পারে নাই সেটা হলো আমাদের মতো মাইনিং করতে পারে নাই, ঠিক আছে। বাট যেহেতু 100 বিলিয়ন সাপ্লাই, সে কখনোই ভাবে নাই যেটা হয়তো $3 চলে আসতে পারে, সে কিন্তু ইনভেস্ট করে বসে আছে। তো এই লাইনটা হচ্ছে এখানে আপনাদেরকে একটু জাস্ট হাইলাইট করে গেলাম, এর চাইতে ইম্পর্টেন্ট কিছু আর হইতে পারে না। তো গোপনে গোপনে যে বলে না, তলে তলে এত কিছু, ঠিক আছে। তো তলে তলে অনেক কিছুই হচ্ছে, কিন্তু আমরা যেগুলো জানি না, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন তারা এই জিনিসটাকে হাইলাইট করছে যে কোক্কালিস হ্যাজ রিসিভড সেভারাল অ্যাওয়ার্ড। সে অনেকগুলো অ্যাওয়ার্ড পায়, যার ভিতরে মানে পরিচিত অ্যাওয়ার্ডগুলোর ভিতরে হচ্ছে এই যে ইনক্লুডিং বিং নেমড
টু দ্য ফর্বস 30 আন্ডার 30 লিস্ট ইন দ্য টেকনোলজি ক্যাটেগরি ইন 2020-এর টেকনোলজি ক্যাটেগরিতে তার নামটা চলে আসে এবং সেখান থেকে সে কিন্তু অ্যাওয়ার্ডও পায়, যে কথাটা একটু আগে আমি সারিয়ে আসছিলাম। তো দেখতে পাচ্ছেন আশা করি। এরপরে তার আরও বেশ কিছু যে সমস্ত এক্সপিরিয়েন্সগুলো আছে, যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস এক্সপার্ট নেটওয়ার্ক এবং বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেইন টেকনোলজির উপরে তার যেই সমস্ত দক্ষতাগুলো আছে এখানে হাইলাইট করছে। আমাদের সবচাইতে খুব মানে আমার মনোযোগ কাড়ছে যে দেখেন বাইন্যান্স ল্যাব $10 মিলিয়ন পাই নেটওয়ার্কের পিছনে খরচ করে বসে আছে, আমরা কিছুই জানি না, অথচ আমাদের সামনে দুনিয়ার নাটক করে এটা লিস্টিং না করে বসে আছে। অ্যাকচুয়ালি আমার ওই কথাটাই সত্যি হবে, ঠিক আছে। হয়তো কোনো এক সময় 30 সেন্টে বা 40 সেন্টে হয়তো পাই নেটওয়ার্ক আসার একটা পসিবিলিটি রয়েছে, কারণ কিছু লোক অলরেডি তারা কিন্তু অল টাইম ব্যস্ত আছে পাই নেটওয়ার্ককে পচানোর জন্য। অ্যাকচুয়ালি তাদের সবারই টার্গেট 20-30 সেন্টে আসবে, পাই কয়েনগুলোকে কিনবে, আর আমাদের মধ্যে যারা আছি ধৈর্যহারা হয়ে যাব, না এ তো শেষ করে ফেললো, এ মনে হয় আর ভবিষ্যৎ নাই, 5 সেন্টে মনে হয় চলে আসবে। তো তখন আর তাদের সেই ধৈর্যগুলোকে রাখতে পারবেন না বা সেল করে দেবেন। তারা চাচ্ছে এটা, আপনি করবেন সেল, তারা করবে বাই। এরপরে আপনাকেই আবার কিনাবে, ঠিক আছে, যখন $3 থাকবে তখন আবার কিনাবে, অথচ আপনি সেল করছিলেন কততে, দেখা গেছে 30 সেন্টে সেল করছেন, তখন ওই আপনাকেই আবার কিনাবে $5, $3, আপনিই কিনবেন। তখন ওরাই এমন এমন নিউজ দিবে, যখন আপনি আবার কিনে তো সর্বনাশ হয়ে গেলে তো $20 গেল ভাব, আপনি তখন আবার $3 বাই করবেন। ভাই এগুলো খেলা, এই খেলাগুলোতে যাতে আপনারা এই ট্র্যাপগুলোতে না পড়েন এই জন্য হচ্ছে আসলে সতর্ক করি। তো অল টাইম যেটা বলবো ভাই, যদি ফ্রি ব্যালেন্স থাকে, চিন্তা করার মতো ব্যালেন্স থাকে, মানে না থাকে আর কি, চিন্তা করার মতো কি, দেখা গেছে 80-100 টাকা 100 টাকা খরচ করে ফেললে আপনার লাইফের ইনভেস্টটাই নাই হয়ে গেল, এই ধরনের বাদ। আপনার কাছে 80-1000 টাকা, আমি বলবো তাহলে ওই 1000 টাকার 500 টাকা আপনি পাইতে ইনভেস্ট করে রাখেন ডিপে। যদি 60 সেন্টের নিচে পান, 50 সেন্টের নিচে পান, তাহলে ডেফিনেটলি আপনার বাই করা উচিত। এটার ফিউচারে গল্প আছে, এখনও আমেরিকানরা জানে না, ঠিক আছে। আমেরিকান রবিনহুড, কয়েনবেস এগুলো এখনও আসে নাই, এরা কিন্তু প্রত্যেকেই নিয়ে আসবে, প্রত্যেকেই নিয়ে আসবে। আমার এই কথাটা খালি মাথায় রেখেন, এরা শুধু কেনার অপেক্ষা করতেছে ভালো একটা প্রাইসে, এরা শুধু ভালো একটা প্রাইসের অপেক্ষা করতেছে, আর কিছুই না। তো এবারে চলুন, আমি যেহেতু ডেট নিয়ে কথা বলছি, যে আমি ডেটের পিছনে ফেরত আসবো, ঠিক আছে। প্রথম নম্বরে এই ডেটটা এই জন্যই বললাম যে 2000 ওই একটু আগে যে নিকোলাস কি সাতোশি নাকামোতো হতে পারে কিনা, এই যে কিছু সন্দেহ ছিল, এই সন্দেহের পিছনে এই ডেটগুলো কিন্তু কাজ করতেছে। কারণ তিনি কম্পিউটার ডিগ্রি শেষ করছে 2006 সালে। আপনারা জানেন 2009 সালে মোটামুটি বিটকয়েন যিনি করছেন তার প্রকাশ হয়, এবং 2010 সালে গিয়ে মোটামুটি ভালোভাবে লোকজন বিটকয়েনটা বুঝতে পারে, ভালোভাবে বলতে কি মানে একটু পরিচিতি লাভ করে। বাট একই সাথে সময়টাকে মিল করেন, সেই সময়ে ব্লকচেইনের উপরে, কম্পিউটার সায়েন্সের উপরে কাজ করতেছিল কে, নিকোলাস। টাইমটা ফলো করেন, ইন 2018 অলরেডি তিনি কম্পিউটার সায়েন্সের উপরে মাস্টার ডিগ্রি লাভ করে, আর বিটকয়েনের গল্প শুরু হয়েছে 2010 সালে। এই জন্য একটার সাথে একটা মানুষ একটু কী করতেছে, মানে একটু মিল করতেছে। দেখেন মানে এদিক থেকে যদি ডেটের দিকে ফলো করেন তাহলে কিন্তু মিলে যাইতেছে, ঠিক আছে। এবারে এই ডেটটা দিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমি একটু হুইজে চলে যাব, হুইজ, হ্যাঁ। তো হুইজে যাওয়ার পরে আমি ডাইরেক্টলি painet.com লিখে সার্চ করব। এটা খুব বিগ রিসার্চ। আমি আবারও বলছি, আমি আজকে যেটা দেখাচ্ছি আপনি কোনো ভিডিওতে দেখেন নাই, হয়তো আমার পরে অনেক ভিডিও আসতে পারে, কারণ আমাকে অনেকে ফলো করে, অনেক বিদেশি লোকজন ফলো করে। সুতরাং আজকের মানে জিনিসটা দেখার পরে অনেকেই এই আলোচনাটা করতে পারে, বাট এটা ভালো করে খেয়াল রাখেন, এটার আগেই আলোচনাটা আসে নাই, আপনি এটা পাবেন না। আমি হুইজ আবারও আর একটা ওপেন করছি, এইখানে আমি লিখবো হচ্ছে bitcoin.org, যেটা হচ্ছে বিটকয়েনের ওয়েবসাইট, ভালো করে খেয়াল করবেন। আর এইখানে আমরা সার্চ করছি হচ্ছে painet.com। আপনারা জানেন painet.com লিখে সার্চ করছি। আচ্ছা, সার্চটা আপনাদের সামনে আমি আবার করি, আমি ডাইরেক্ট ঢুকছি আর কি। ওকে, এইখানে মনে করেন আমি লিখলাম এই যে painet.com লিখে সার্চ করলাম। এই হুইজে আসার পরে আপনি পৃথিবীতে যত প্রকার ওয়েবসাইট আছে, আপনি সেই ওয়েবসাইট লিখে এখানে সার্চ করলে সেই ওয়েবসাইটের হিস্টোরি আপনি সব কিছুই দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমাদের সার্চ করতে হবে এই হুইজ এরিয়াতে ডোমেইন সার্চ করলে আমরা পেয়ে যাবো এই যে পাই.নেট, অর্থাৎ কে এই ওয়েবসাইটটা কার, ওয়েবসাইটের ইতিহাস কি, বুঝাইতে পারছি। তো painet.com, এবার দেখে আসলে painet.comটা আসলে কি, আমরা অন্য মনে দিলাম কেন, painet.com এ ঢুকলাম, একটু খেয়াল করেন। ইভেন আপনি যদি আপনার পাই ওয়ালেটে চলে যান ব্রাউজার দিয়ে, তাহলে দেখবেন painet.comটা সেইখানে চলে আসছে। অর্থাৎ পাই নেটওয়ার্কের যেই ওয়ালেট সিস্টেম, কেওয়াইসি সিস্টেম, এভরিথিং আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে painet.com। আশা করছি বুঝাইতে পারছি। সুতরাং এই জিনিসটাকে হচ্ছে আমি হুইজে দিছি, painet.com-এ দিছি, আর বিটকয়েনের যে ডোমেইনটা আছে সেটাকে আমি দিয়ে দিলাম এই যে bitcoin.org, দেখতে পাচ্ছেন আশা করি। এখন এই দুইটার ইনসিডেন্টটা দেখেন, একটা আছে কাকতেলীয় আর একটা হচ্ছে ভাই ডাইরেক্ট
স্থাপনা রয়েছে আপনাকে এটা বুঝতে হবে। তো প্রথমে আসি bitcoin.org এর উপরে। আর সেটা একটু লোড করেও দেখাই দেয় আপনাদের, না হলে হয়তো আবার এটারও সন্দেহ থেকে যাবে এবং আপনারা নিজেরাও ঢুকতে পারেন। bitcoin.org এই যে যা দেখাইতেছি অ্যাকচুয়ালি প্রমাণ সহকারে দেখাইতেছি, আমি কোনো আইকিয়ে ঝুঁকিয়ে নকশা করিয়ে কাউকে ঘুষ দিয়ে এগুলো দেখাচ্ছি না। আমি যা যা দেখাই যাচ্ছি আপনি নিজেও এগুলোকে দেখবেন এবং মিল করবেন, ঠিক আছে? মিল করে দেখার পরে এই জিনিসগুলোকে আপনি মিলাবেন, ঠিক আছে? আর যদি আপনি দিন শেষে বলেন যে ভাই সালিশ মানছি কিন্তু তাল গাছ দেবো না, তাল গাছ আমার, তাইলে ভাই ওমন সালিশ আপনার করার দরকার নাই, আপনি ফাঁকে থাকেন। আপনার জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি না। এই দেখতে পাচ্ছেন বিটকয়েনের ওয়েবসাইট হচ্ছে bitcoin.org, ওকে? আর পাইনেট তো অলরেডি আপনাদেরকে দেখাইলাম। এবারে চলে আসি bitcoin.org রেজিস্টার্ড অন, এই ডোমেইনটা রেজিস্ট্রেশন করা হয় 18/8/2008 সালে, অর্থাৎ আগস্ট 2008 সালের আগস্ট মাসে 18 তারিখ। আচ্ছা আগস্ট মাস নাকি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, হ্যাঁ ঠিকই আছে আগস্ট মাসে। তো প্রথম রেজিস্ট্রেশন করা হয় 2008 সালের আগস্ট মাসে। 9 সালে হচ্ছে স্বাভাবিকভাবে বিটকয়েনের মোটামুটি একটু যাত্রা শুরু হয়। আর 10 সালে এসে মোটামুটি তো আপনারা সেসব পিৎজা খাওয়ার গল্প টল্প তো জানেনই। রেজিস্ট্রেশন করে কোথা থেকে খেয়াল করে দেখেন, namecheap.com এর কাছ থেকে, ওকে? আর নিচের দিকে না যায়, নিচে আমাদের না দেখলেও চলবে। এটাকে এক্সপায়ার হবে কত সালে? 2029 সালে। এটা আপডেট করা হয় 2023 সালে, ঠিক আছে? বাট ডোমেইনটা কেনা হয় কত সালে? 2008 সালে। ভালো করে খেয়াল করেন, যেই 2008 সাল, আমরা একটু কোথায় যেন দেখে আসছি, 2008 সাল। আচ্ছা, ইউনাইটেড স্টেটসের মানে পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করে 2008 সালে নিকোলাস কোক্কালিস। কেন এই হিস্টোরিগুলো একটার সাথে একটা মিলে যাচ্ছে খেয়াল করেন। যেই 2008 সালে নিকোলাস ডিগ্রিগুলো লাভ করতেছে ইউনাইটেড স্টেটসে, সেই 2008 সালে বিটকয়েনের ওয়েবসাইটটা কিন্তু রেজিস্ট্রেশন করা হয়। ভালো করে খেয়াল করেন, সেম ডেট, অর্থাৎ এইখানে একটা কাছাকাছি। এই মুহূর্তে কিন্তু এতগুলো লোক ছিল না 2008 সালে। আর 2008 সালে আমি আমার কম্পিউটার লাইভ শুরু করি, বাট তখন এগুলো নিয়ে কোনো আইডিয়াই ছিল না। আইডিয়া যদি থাকতো তাহলে তো আজকে খেলা অন্যরকম হইতো, ঠিক আছে? তো সেই মুহূর্তে ব্লক চেইন বোঝালো, কারণ তখন উইন্ডোজ 95 চলে। আমার মনে আছে উইন্ডোজ 95 কম্পিউটারে আমি ফার্স্ট হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্র্যাকটিস শুরু করি সেই 2007-08 দিকে, 6-এর দিকে মেবি, অত সঠিক মনে না, যাই 2006-07-08 ওই সময় হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমি টাইপিং শুরু করি, যখন আমার মনে আছে উইন্ডোজ 95 চলে কম্পিউটারে, ঠিক আছে? তো উইন্ডোজ 95 চলে, সেই 95-এর যুগের থেকে হচ্ছে আমার কম্পিউটার ক্যারিয়ার স্টার্ট হয় আর কি। তো সেই 2008 সালে যখন কোনো কিছুই আসে নাই, তখন মনে হয় ইন্টারনেট এক্সপ্লোরার 2.0 ছিল, এরকম মেবি আমার যতটুকু মনে পড়ে আর কি। তো সেই সময়টাতে দেখেন যখন এরা ডিগ্রিগুলো লাভ করতেছে, সেই সময়ে বিটকয়েনের ডোমেইন রেজিস্ট্রেশন করা হয় 2008 সালে। কারণ তার অলরেডি মানে সে ব্যাচেলার ডিগ্রি লাভ করছে কিন্তু 2006 সালে। এরপরে 2008 সালে হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে সে তার পোস্ট গ্র্যাজুয়েটটা কমপ্লিট করে আর কি, ঠিক আছে? আর ঠিক সেম টাইমে এইখানে এই ডোমেইনটা রেজিস্ট্রেশন করা হয়। টাইমগুলোর কোইনফিডেন্সগুলো দেখেন। এখন আপনি যদি মনে করেন এইটুকুই শেষ, না, গল্প আরও আছে, আমি হাঁপাই গেছি। এবারে দেখেন পাইনেট.com, ভালো করে খেয়াল করেন, যেখানে পায়ের সমস্ত কার্যাবলীগুলো আমরা করতে পারতেছি। এই পাইনেট.com রেজিস্ট্রেশন হয় কত সালে? 12 তারিখ জুন মাস 2003 সাল। অর্থাৎ বিটকয়েন ডোমেইন রেজিস্ট্রেশনেরও আরও 5 বছর আগে পাইনেট.com রেজিস্ট্রেশন করা হয়। ভালো করে খেয়াল করেন, তার মানে বিটকয়েন প্ল্যান মাথায় আসার আগে পাই নেটওয়ার্কের প্ল্যান নিকোলাসের মাথায় ছিল। বিটকয়েনের প্ল্যান সে যেই হোক, আমি বলতেছি না যে নিকোলাস মানে বিটকয়েনের ডেভেলপমেন্ট বা সাতোশি নাকামোতো, এটা আমি কিন্তু বলতেছি না, এটা আমি আপনাদেরকে বলবো না। বাট যেটাই হোক না কেন, সাতোশি নাকামোতো যেই হোক না কেন, বাট তার আগের প্ল্যান হচ্ছে পাই নেটওয়ার্ক। আপনি এইখানে মিল করেন, 2003 সালে অলরেডি নিকোলাস কি করে, এই পাইনেট.comটাকে রেজিস্ট্রেশন করে ফেলে। ভাই এখন যদি আমি আপনাকে বলি 2003 সাল, আজকে হচ্ছে 2025 সাল, তাহলে টোটালি 22 বছর আগে পাই নেটওয়ার্কের প্ল্যান সাজানো হয়েছে। 22 বছর আগেই পাই নেটওয়ার্কের প্ল্যান সাজাইয়ে এই ডোমেইন বুক করে রাখছে নিকোলাস কোক্কালিস। আপনি কি বুঝতে পারতেছেন? একটা মানুষের স্বপ্ন মানে তৈরি হইতে পারে আজকে, সেটা পূরণ হইতে হয়তো 20 বছর সময় লাগে, অনেক সময় 40 বছর 50 বছরে যায় সেই মানুষটার সেই স্বপ্ন পূরণ হয়। তাহলে এই পাই নেটওয়ার্ক এটা যে গ্লোবালি কাজ করবে, এটাকে যে একটা স্ট্রং জিনিস হিসাবে সে উপস্থাপন করবে, সে তার যখন সেই স্টাডি করতেছিল, যখন সেই স্কুল কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করতেছিল, কারণ লাস্ট পড়াশোনার বিষয়টা কিন্তু আমরা দেখছি সেটা হলো 2006 সালে, আমি যেটা বলছিলাম এটা হলো ডিগ্রি লাভ করে, বাট তার পড়াশোনার ক্যারিয়ার কিন্তু শুরু হয়ে গেছে আগেই।
2010 সালে এসএসসি দিছি বলে কি আমি ওই 10 সালে কি ভর্তি হয়েছি নাকি? আমার তো আরও 10 বছর আগেই আমার পড়াশোনা শুরু হয়ে গেছে। তাহলে নিকোলাস 2006 সালে যদিও কম্পিউটার সায়েন্সের উপরে ব্যাচেলর ডিগ্রি নিয়েছে, বাট তার স্বপ্ন কিন্তু অনেক আগেই শুরু করে দিয়েছে সে, এবং সেটার প্রমাণ হচ্ছে 2003 সালে পাইনেটওয়ার্ক.com ডোমেইনটা বুকিং দেওয়া, যেখানে আপনি অবাক হয়ে যাবেন। আমি দেখাচ্ছি ভাই, আপনি নিজে সার্চ করে দেখেন যে দাউদ ভাই কি ভুল বললো নাকি দাউদ ভাই এগুলো আঁকিঝুঁকি করে দেখাইলো। এই যে বাস্তব কথা, গলা শুকে আসতেছে, আমি এক নাগারে কথা বলতেছি, কতক্ষণ হয়েছে আমি শিওর না, আমি একটু টাইমটা দেখি। তো 56 মিনিট লাগাতার আমি অলরেডি আপনাদের সাথে পেঁচাল বাড়তেছি ভাই, কোনো স্বার্থ নাই, কিচ্ছু না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ একটা সময় বিটকয়েন নিয়ে কেউ এভাবে বোঝায় না। যদি আমাকে বোঝাইতো, যদি আমি জানতে পারতাম, তাহলে আজকে গল্পটা অন্যরকম হয়তো। হয়তো আমি জানলে আপনাদেরকেও বোঝাইতাম, আমি নিজেই বুঝি নাই, আপনাদেরকে কি বোঝাবো। তো এই যে অ্যাসেটটা, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। বিটকয়েনের মতো জিনিস 2008 সালে তারা ডোমেইন রেজিস্ট্রেশন করছে, সে প্রজেক্ট নিয়ে আসছে। অথচ তাহলে আমরা এখন বলতে পারি, তাহলে পাই নেটওয়ার্ক প্রজেক্টটা আসছে 2003 সালে, বিটকয়েন প্রজেক্ট আসছে 2008 সালে, পাই নেটওয়ার্ক প্রজেক্ট আসছে 2003 সালে। এটা আমরা বলতেই পারি, কারণ তার সূচনা হয়ে গেছে এই সময়ে। এটা প্রমাণ আমি আপনাদের কাছে রেখে গেলাম। যারা নিন্দুক আসেন, পারলে পারে ডোমেইনের নেম, এই বয়স, এগুলো চেঞ্জ করে দিয়েন। বিটকয়েন ডোমেইনের মেয়াদ শেষ হবে 2029 সালে, পাই নেটওয়ার্ক ডোমেইনের মেয়াদ শেষ হবে 2034 সালে। ভালো করে খেয়াল করে দেখেন, তার মানে সব দিক থেকেই আগায় আছে পাইনেট.com। আশা করছি দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আর কথা বলার কিছুই নাই। মোটামুটি এই যে ইনসিডেন্টগুলা, এই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম। এখন এবার ফাইনাল টপিকটা শেষ করি। আচ্ছা, হিস্টোরি টিভি নামে একটা টিভি আছে, যাদের ভাষায় ডিশ লাইন আছে তারা অনেকেই হয়তো যারা হিস্টোরি করেন আর কি। হিস্টোরি লেখার পরে আমি যদি দেই হিস্টোরি টিভি, ভালো করে খেয়াল করেন, হিস্টোরি টিভি নামে একটা চ্যানেল পাবেন আপনারা, যেরকম যে ডিসকভারি এরকম চ্যানেলের মতো হিস্টোরি টিভি দেখতে পাচ্ছেন। আশা করি এটা একটু ওপেন করি। ভাই জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞানের কোনো শেষ নাই। আজকে যতগুলো জিনিস আপনাদেরকে দিলাম, যদি আপনি এই লাইনে নতুন হয়ে থাকেন, তাহলে আজকে যেগুলো আপনি একবারে পেয়ে গেছেন, বাস্তব কথা বলতেছি, ধন্যবাদ দিয়েন আর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। জ্ঞানের কোনো শেষ নাই। হিস্টোরি টিভি আপনি এগুলো পাবেন, যেরকম ডিসকভারি, HBO, ন্যাশনাল জিওগ্রাফিক, এই জিনিসগুলো আপনারা পান, এরকমভাবে হিস্টোরি টিভি আছে, যেটা আপনারা দেখতে পারেন। হিস্টোরি টিভিতে একটা অনুষ্ঠান হয়েছিল, ডকুমেন্টারি হয়েছিল, মাইক্রোসফট মানে বিল গেটস এবং হচ্ছে ম্যাকবুক, অর্থাৎ ও যে অ্যাপলের কী যেন ওর নাম, স্টিভ জবসের কথা আসলে ভুলে গেছিলাম ওর নামটা, তো যাক নামটা মনে পড়ছে আর কি। এখন আমরা একটুই করি আর কি হিস্টোরি। তো দেখেন, আমি যেটা সার্চ করব, আমার সার্চ করার আগে অনেকেই সার্চ করছে, যে কারণে এই জিনিসগুলো আসলো। হিস্টোরি অফ স্টিভ জবস অ্যান্ড বিল গেটস, জাস্ট আমি এটা ওপেন করলাম। দেখেন, একটা ইতিহাসের সাথে আরও একটা ইতিহাস আমি আপনাদেরকে এখানে জানান দিচ্ছি আর কি। আমি সংক্ষিপ্ত কথা এখানে বলবো, ঠিক আছে? আচ্ছা, মিটিং অ্যান্ড ইনিশিয়াল পার্টনারশিপ, জবস অ্যান্ড গেটস মেড ইন দ্য লেট 1970s অ্যান্ড আর্লি 1980 সালে sought software for Apple's computers. Gates and Microsoft began developing software for Apple, including Basic, Excel and Word. এখানে অনেক হিস্টোরি আছে, আমি সংক্ষিপ্ত হিস্টোরিটা আপনাদেরকে জানাবো আর কি। Steve Jobs and Bill Gates, the founders of Apple and Microsoft, respectively, had a complex history. তাদের দুজনের মধ্যকার একটা কমপ্লেক্স হিস্টোরি আছে। কমপ্লেক্স হিস্টোরি মানে একটা জটিলতার হিস্টোরি আছে। ক্যারেক্টারাইজড বাই পিরিয়ডস অফ কোলাবোরেশন, মানে সময়ে সময়ে তাদের ভিতরকার হিস্টোরিটা চেঞ্জ হয়েছে। রাইভালরি দেখতে পাচ্ছেন, অ্যান্ড আলটিমেটলি এ ডিগ্রি অফ মিউচুয়াল রেসপেক্ট। দেয়ার রিলেশনশিপ ইভলভ ফ্রম আর্লি পার্টনারশিপস টু ফিয়ার্স কম্পিটিশন অ্যান্ড দেন টু মোর অ্যামিকেবল ফেস। প্রথম জিনিসটা খেয়াল করেন, আর্লি পার্টনারশিপ, একটা সময় তারা পার্টনারশিপে ছিল, কিন্তু ফাইনালি তারা একটা সময় গিয়ে কিন্তু দুজনের শত্রু হয়ে যায়। এই শত্রু হওয়ার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হিস্টোরি আছে। এই হিস্টোরি আপনি অনলাইনে সার্চ করে পাবেন না, বাট হিস্টোরি যদি মানে এই হিস্টোরি টিভিতে যদি কখনও খেয়াল করেন যে বিল গেটস এবং এই কি বলে স্টিভ জবসের নিয়ে হিস্টোরি দিছে, সেই ডকুমেন্টারিটা দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি একটা সময় দেখছিলাম, এই জন্য এবারে সংক্ষেপে কিছু কথা বলি। অ্যাকচুয়ালি যেটা হয় তাদের মধ্যে, এই স্টিভ জবস সর্বপ্রথম হচ্ছে ম্যাকবুকের জন্য একটা অপারেটিং সিস্টেম চালু করে, একটা অপারেটিং সিস্টেম আবিষ্কার করে, চালু না, মানে সে আবিষ্কার করে, খাতায় লেখে, তারপর একটা ভিডিও প্রেজেন্টেশন বানায় যে এমনি কম্পিউটার বন্ধ করব, এমনি কম্পিউটারটা মেনু থাকবে, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে সে একটা আবিষ্কার করে। আবিষ্কার করার পরে যেহেতু পার্টনার থাকে বিল গেটসকে ডাকি দেখায়, দোস্ত দেখো তো কেমন হইলো। এখন বিল গেটস ওর ওই আবিষ্কার দেখে ওর পুরো মাথা নষ্ট হয়ে যায়, যে কী রে দোস্ত কী বানায় ফেলাইছে, কিন্তু ও সেই জিনিসটাকে পুরো ব্রেনে নিয়ে নেয়, কিন্তু বলে না দোস্ত সামনে তো ভাই হাসি খুশি বলে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, কিন্তু ও বাসায় যায়। বিল গেটস বাসায় যাওয়ার পরে, এটা একটা গোপন হিস্টোরি বলতেছে আপনাদেরকে, কখনো হিস্টোরি টিভিতে এই শোটা দেখাইলে, এই ডকুমেন্টারিটা দেখাইলে আপনারা দেখবেন, ঠিক আছে? জীবনের সময় আসলে কাজে লাগে, যে কোনো জিনিস ফেলনা না। তো
তো হয়তো সেই সময় নষ্ট করছিলাম এই ডকুমেন্টারিটা দেখার পিছনে, এই জন্য আজকে আলোচনা করতে পারতেছি। তো তখন বিল গেটস বাসায় যায়, বাসায় যাওয়ার পরে ওর যে সমস্ত অ্যাসিস্ট্যান্টগুলো আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারগুলো আছে, ওদেরকে নিয়ে ও কী করে, ওই দেখারও জিনিসটা ওর ব্রেনে ছিল, ওই জিনিসটাকে আবার খাতায় নকশা করে বলে যে আমাকে আজকে রাতের ভিতরে, ঠিক আছে, তো রাতের ভিতরে বলে নাকি 1 সপ্তাহের কথা বলে, আমার এটা স্মরণ নাই, অনেক আগের ডকুমেন্টারি আমার দেখা, যাক একটা সময় দেয় যে এই সময়ের মধ্যে এইরকম একটা জিনিস আমার বানায় দেওয়া চাই। কারণ ব্রেন তো আইডিয়া তো স্টিভ জবসের, এই যে মাইক্রোসফট উইন্ডোজের যে আইডিয়াটা, এটার প্রথম আইডিয়া কিন্তু স্টিভ জবসের ছিল, বাট সেখান থেকে বন্ধু কী করে, প্রথম বিশ্বাসঘাতকতা করে সে যায়। ওই মুহূর্তে স্টিভ জবস কিন্তু গরিব ছিল, তার কাছে কিন্তু অত টাকা ছিল না, একটা মানে মাথায় ব্রেন ছিল বাট পকেটে মানি নেই, বাট পকেটে মানি ওই মুহূর্তে কিন্তু বিল গেটসের ছিল। বিল গেটসের থাকার কারণে সে কী করলো, সেই আইডিয়াটাকে নিয়ে সে কী করলো, তার ওই ইঞ্জিনিয়ারদের ভিতরে দিয়ে বললো আমাকে খুব দ্রুত এটা তৈরি করে দিতে হবে। এবং তৈরি করে নেওয়ার পরে কত বড় বিশ্বাসঘাতক হলে চিন্তা করেন, সে ওইটাকে মানে স্টিভ জবসকে জানায়ও না। স্টিভ জবস যেরকম বন্ধু হিসেবে তাকে জানাইছে, বাট স্টিভ জবসকে বিল গেটস আর জানায় না জানায় সে তলে তলে পুরো একটা মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম বের করে ফেলে, বের করে একদম রিলিজ করে দেয়। রিলিজ করে দেওয়ার পর যখন রিলিজ করে দেয়, যখন সাংবাদিকরা এসে জিজ্ঞাসা করে, তখন হচ্ছে স্টিভ জবস জানে, এবং জানে তো তখন লাভ নেই, কারণ সে যখন আইডিয়াটা মাথায় নিয়ে রাখছে, কাগজে কলমে রাখছে, হয়তো কম্পিউটারের ভিতরে প্রেজেন্টেশনটা করে রাখছে, সেম হুবহু জিনিসটা ওদিকে মাইক্রোসফট কী করছে, নতুন করে বানায় নিয়ে ওটা মার্কেটে ছাড়িয়ে দিয়েছে। তখন তো ভাই স্টিভ জবস তো মনে কতটা আঘাত পাইছে আপনি চিন্তা করেন। তখন হচ্ছে আস্তে আস্তে তাদের কোম্পানি, মানে তাদের দুজনের ভিতরকার পার্টনারশিপটা নষ্ট হয়ে যায় এবং একজন আরেকজনের শত্রু হয়ে যায়। তো জেনে অবাক হবেন, অনেক বিগ হিস্টোরি। পরবর্তীতে মানে স্টিভ জবসের একেবারেই তার কোম্পানি তার কার্যাবলী সব একরকম নাই হয়ে যায়, ঠিক আছে, মানে একরকম মানে যেটা বলে দেউলিয়া হয়ে যায়। পরবর্তীতে স্টিভ জবস কী করবে, স্টিভ জবসই পরে আবার বিল গেটসের কাছে যায়, কারণ হারাই গেলে তার চলবে না ভাই, মাঝে মাঝে জিতার জন্য কিন্তু নতি স্বীকার করতে হয়, হারাই গেলে তার চলবে না। যাই হোক, এক হিস্টোরি থেকে আরেক হিস্টোরিতে চলে আসছি, আসার পিছনে একটা কারণ আছে, সেটা আপনাদেরকে বলবো। তো তখন কি করে, স্টিভ জবসের ওই প্রজেক্টের পিছনে বিল গেটস আবার ইনভেস্ট করে, কারণ ওই সময় বিল গেটসকে বোঝানো হয় যে আসলে দেখো, তুমি মার্কেটে একলা থাকলে তো তোমার ডিমান্ড হবে টের পাওয়া যাবে না, কারণ রাত না থাকলে দিনের মর্যাদা টের পাওয়া যায় না, দিন না থাকলে রাতের মর্যাদা টের পাওয়া যায় না। তো বলছে একলা যদি তুমি প্রতিষ্ঠিত থাকো, তাহলে কিন্তু মানুষ বুঝবে না, ঠিক আছে, মানুষ ইন্টারেস্টেড হবে না। তো এই জন্য তুমি যদি আমার পিছনে ইনভেস্ট করো, আমি অন্য কিছু আবিষ্কার করি, তাহলে পাশাপাশি দুইটা জিনিস থাকবে। যাই হোক, এটা একটা লম্বা কথা। পরবর্তীতে হচ্ছে ম্যাকবুক, অ্যাপল ফোন এগুলো চলে আসে আর কি, ঠিক আছে, iOS অপারেটিং সিস্টেম চলে আসে। বুঝাইতে পারছি আশা করি, এটা সংক্ষিপ্ত ইতিহাস বললাম। তাহলে দুইটা লোক আগে ছিল পার্টনারশিপে, বাট পরবর্তীতে দুইটা প্রজেক্ট সম্পূর্ণ আলাদা হয়ে যায়। মাইক্রোসফট আলাদা হয়ে যায়, আর এদিকে iOS অ্যাপ্লিকেশন এগুলো আলাদা হয়ে যায়। দুইটাই কিন্তু এখন প্রসিদ্ধ, দুইটাই এখন কিন্তু নাম করা কোম্পানি। এই দুইজনের হিস্টোরি এখন কেন বললাম, ঠিক আছে। আমি যেটা মনে করি, অন্যান্যরা ডাইরেক্টলি নিকোলাসকে বলতেছে সাতোশি নাকামোতো, এই সমস্ত ডেটগুলোর দিকে তাকাইয়ে, ঠিক আছে, এটা কেটে দেই। কোন ডেটগুলোর দিকে তাকাইয়ে আপনাদেরকে দেখাইছি একটু আগে যে 2006 সালের ডেট, 2008 সালের ডেট, ওই মুহূর্তে কিন্তু নিকোলাস অ্যাক্টিভ ছিল শুধুমাত্র, আর কাউকেই পাওয়া যায় না যে ব্লক চেইনের উপরে ওইভাবে স্টাডি করতো বা অ্যাক্টিভেট ছিল। তো এই সমস্ত দিকগুলো থেকে আবার ক্রাকেন এক্সচেঞ্জে কিন্তু নিকোলাস ফলো করতেছে, ট্রানজ্যাকশনগুলো চলতেছে। তো এই সমস্ত ওভারঅল দিক তাকাইয়ে সবাই সন্দেহ করতেছে যে নিকোলাস কোক্কালিসি সাতোশি নাকামোতো বা বিটকয়েনের ডেভেলপার। একটা কথা প্রসঙ্গে কিন্তু নিকোলাস বলেছে, এই জিনিসটা আমি আপনাদেরকে এখানে দিয়েছি, খেয়াল করেন। এই যে এখানে BTC ওয়াজ বর্ন ইন 2009, দ্য সেম ইয়ার হোয়েন ডক্টর নিকোলাস অবটেইন হিজ ডক্টরেট ইন ব্লকচেন। যেই সালে বিটকয়েন জন্মগ্রহণ করে, ঠিক একই সালে নিকোলাস ডক্টরেট ডিগ্রি লাভ করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে। একই সাথে দেখেন, সে একটা কথা বলছিল একটা সময় যে পাই ইজ অ্যান আপগ্রেডেড ভার্সন অফ বিটকয়েন, যে পাই নেটওয়ার্ক হচ্ছে বিটকয়েনের আপগ্রেড ভার্সন। এই কথাগুলো হাসি আসতে পারে, স্বাভাবিক। আবার দেখেন, ইন 2008 নিকোলাস ওয়াজ টিচিং অ্যাট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। 2008 সালে নিকোলাস কিন্তু লেকচার দিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ব্লক চেইনের উপরে। BTC ওয়াজ রিলিজড ইন 2009। 2008 সালে নিকোলাস যেখানে ব্লক চেইনের উপরে মানুষকে পড়াইছে, শিক্ষা দিছে, তার 1 বছর পরে বিটকয়েন রিলিজ হয়েছে। অ্যান্ড দ্য টাইমস আর ভেরি ক্লোজ। এই যে টাইমগুলোর দিকে তাকায়, তারা বলতেছে যে এই ক্ষেত্রে নিকোলাসই যে সাতোশি নাকামোতো, এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমি সেটা বলবো না, এখানে অনেকেই এবং অনেক প্রমাণ দিচ্ছে যে সাতোশি নাকামোতো হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমি যেটা আপনাদেরকে বলবো, এইখানে আমি আপনাদেরকে যেটা দেখাইলাম, এই দুইজনের ভিতরেকার যেই সম্পর্কটা, এইখানে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো নিকোলাস কোক্কালিস সাতোশি নাকামোতো হওয়ার সম্ভাবনা কম, বাট এমন কিছু হইতে পারে যে সাতোশি নাকামোতো অথবা নিকোলাস পার্টনারশিপে ছিল, অথবা দুইজন স্টিল নাও ফ্রেন্ড, তাদের ভিতরে কোনো ঝগড়া নেই,
স্টিল নাও ফ্রেন্ড। আমি এটার প্রতি জোর দেবো হচ্ছে সবচাইতে বেশি। হয়তো দেখা গেছে যে এমনও আছে যে হয়তো নিকোলাসের সেই ফ্রেন্ড সাতোশি নাকামোতো হয়তো বিটকয়েন ডেভেলপমেন্ট করছে, অ্যাট দ্য সেম টাইম দুইজনের গল্প হয়তো পাশাপাশি বসে একজন হয়তো বিটকয়েন যেটা কম্পিউটার মাইনিং হার্ডওয়্যার মাইনিংয়ে চিন্তাভাবনা করছে, পাশাপাশি নিকোলাস যেহেতু আসলে মোবাইল অ্যাপ্লিকেশনের উপরে প্রথম হচ্ছে তিনি কাজ করছে, এই জন্য তিনি এটাকে ডিপলি চিন্তাভাবনা করছে। আমার কাছে সবচাইতে বেশি এটা লাগছে যে সাতোশি নাকামোতো হওয়ার সম্ভাবনা, আমি বলবো না যে একেবারেই সম্ভাবনা নাই, যদি হয়ে যায়, যদি কখনও লাইফে প্রমাণিত হয় যে নিকোলাসই সাতোশি নাকামোতো, ভাই তাইলে তো ইতিহাস অন্যরকম। ইতিহাস উল্টাইতে সময় লাগবে না, তখন তো বিটকয়েন থাকবে $2 লাখ উপরে, তখন তো বিটকয়েন বিক্রি করে কোথায় ইনভেস্ট হবে এটা আপনি চিন্তা করে দেখতে পারেন। যদি এটা নাও হয়, যদি এরকমও কোনো এক সময় কানেকশন আসে, মানে মনে করেন যেরকম কোনো একটা সময় গিয়ে প্রমাণিত হয়েছে যে বিটকয়েন যে সাতোশি নাকামোতো প্লাস হচ্ছে নিকোলাস কোকালিস দুইজন ফ্রেন্ড, এইটুক কথাও যদি শুধু প্রকাশিত হয় বা প্রমাণ হয়, তাহলেও মানে পাইকয়েন প্রজেক্ট কোথায় যাবে আপনারা চিন্তা করে নেবেন। আর এই জন্যই আমি বললাম যে দুইজন পাশাপাশি বা দুইজন ফ্রেন্ড হওয়া এটা একটু স্বাভাবিক বিষয়, সব কিছুই কাকতালীয় ভাই, মানে আমি কিন্তু ধারণা করে বলতেছি, আমি শিওর বলতেছি না, কারণ আপনি একটা জিনিস ফলো করেন, আপনি বিটকয়েন ডোমেইনের রেজিস্ট্রেশন পাচ্ছি 2008 সালে, অথচ পাইকয়েনের রেজিস্ট্রেশন পাচ্ছি আমরা 2003 সালে। তার মানে বিটকয়েনের ইতিহাস মানে শুরুর আগেই পাইকয়েনের ইতিহাস শুরু হয়ে গেছে। এমনও হতে পারে সাতোশি নাকামোতো বা নিকোলাস কোকালিস সেম পারসন হইতে পারে, একই লোক এইগুলা ডোমেনগুলো রেজিস্ট্রেশন করছে। এখানে হুইজ আপনি খুঁজে পাবেন না, কারণ এখানে একটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেওয়া আর কি। এটা দেখতে পাচ্ছেন এই যে অ্যারিজোনা থেকে, এটা অ্যারিজোনা ইউএস, এটা একটা হুইজ প্রোটেক্টর লাগানো, এই জন্য আপনি আসল তথ্য এখানে খুঁজে পাবেন না। ওকে, দুইটাতেই হুইজ লাগানো, এই যে ক্লায়েন্ট ডিলেট প্রহিবিটেড স্ট্যাটাস দেওয়া যাবে না, নেম সার্ভারগুলো এখানে আছে। তো যেটা দেখাইলাম এবং ফাইনালি যেটা আলোচনা করলাম, সবচাইতে বেশি সম্ভাবনা আমার লাগে যে দুইজন হয়তো ফ্রেন্ড হইতে পারে অথবা দুইজন সেম মাইন্ডের লোক। তবে হ্যাঁ, এটা আমি আজকে ক্লিয়ার করে দিয়ে গেলাম যে বিটকয়েন ব্রেন মাথায় আসার আগে পাই নেটওয়ার্কের ব্রেন নিকোলাসের মাথায় আসছে, এটা নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। আমি ডাইরেক্টলি প্রমাণ আপনাদের কাছে রেখে গেলাম, পারলে প্রমাণ ভেঙে দেবেন, বাস, আর কোনো কথা নেই। তো এরপরে আর আলোচনা করার কিছু নেই, অলরেডি আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। ফাইনালি যেটা শেষ করবো ভাই, যদি 60 সেন্ট 50 সেন্টের নিচে পান কিনতে থাকেন, এটা হচ্ছে পরামর্শ দেব। অবশ্যই ইনশাআল্লাহ একদিন না একদিন এখান থেকে বিগেস্ট প্রফিট আপনার হাতে আসবে, আল্লাহ চাহে তো অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে পাই নেটওয়ার্ক দিয়ে। আপনি যদি নন বিলিভার হয়ে থাকেন, কোনো কিছুই আপনার যদি ভালো না লেগে থাকে, তাহলে কিচ্ছু করার নাই, আপনার রাস্তা আপনি গোনেন, আমার রাস্তা আমি গণব, একটা সময় অবশ্যই প্রমাণ হয়ে যাবে কে সঠিক পথে ছিল কে ভুল পথে ছিল। তো যাই হোক, মোটামুটি কথা আলোচনা এখানেই শেষ করে দেবো, ভিডিওটা শেষ করে দেবো। যাবার আগে জাস্ট এতটুকু কথা বলবো, আপনি যদি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন। একটা কথা বলি ভাই, কালকে এই পোস্টটা করেছি, পাই নিয়ে এই পোস্টটা করেছি, পাই নেটওয়ার্ক ভেঞ্চার্স নিয়ে এত কষ্ট করে আর্টিকেলটা লিখেছি, একটা জিনিস খেয়াল করেন, লাভ রিয়াক্ট আসছে মাত্র 19টা, অথচ হাজারো লোক এই আর্টিকেলটা রিড করেছে। কিন্তু ভাই এত কষ্ট করে যে ভিডিওটা বানাইলাম, আপনারা একটা কমেন্ট করতে আপনাদের কষ্ট লাগে, এক লাইনের একটা কমেন্ট করবেন, একটু লাইক দিবেন, সেটা পর্যন্ত আপনারা কষ্ট পান, মাঝে মাঝে এই জন্য ভিডিও বানাইতে ইচ্ছা করে না। এই যে টেলিগ্রামে যখন পোস্ট করছি অনেকে ভিডিও করে ফালাইছেন, এই যে 32 জন কমেন্ট করছেন, এই 32টা লাইকও আসবে না ভাই, আপনাদের শুধু পাইতে ভালো লাগে, একটা লাইক মানে কতটুকু টাইমের ব্যাপার, আপনারা সেটাও করেন না, একটা কমেন্টও করেন না। এই জন্য মাঝে মাঝে আসলে মন চাই যে এগুলো ভিডিওগুলো দেবো না, রিসার্চও করবো না, কারণ ঠিক আছে এই যে হাঁপাই যে ভিডিওটা বানাইলাম কী দরকার ভাই। তো এই যে আর্টিকেলগুলো পড়েন এত কষ্ট করে বানানো, এইখানে ছোট্ট করে একটা লাইক হিট করতে, একটা কমেন্ট করতে আপনাদের এত কষ্ট হয়ে যায় যেটা আসলে আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, আমি আমার দায়িত্ব পালন করলাম, যদি এইটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে করবেন, এই আর কি, না হলে দরকার নেই। ওকে, তো যাই হোক, মোটামুটি আলোচনা শেষ, ভিডিও শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।